পৃথিবীতে ফিনিক ফোঁটা জ্যোৎস্না আসবে, শ্রাবণ মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজবে। সেই অলৌকিক সঙ্গীত শোনার জন্য আমি থাকব না। কোনো মানে হয়? এটা হচ্ছে হুমায়ুন আহমেদের একটা উক্তি, মেবি তার কোথাও কেউ নেই উপন্যাসে থেকে। এই লাইনটার সাথে আজকে আমাদের যে টপিক সেটা কিছুটা মিল। এই লাইনটাতেও দেখানো হয়েছে হুমায়ুন আহমেদের যে আক্ষেপটা সেটা তুলে তুলে ধরা হয়েছে। আর আমাদের আজকের টপিকও হচ্ছে এই রিলেটেড, যে আমাদের জীবনের আক্ষেপ সমূহ নিয়ে আজকে আমাদের টপিক। তো আজকে আমি আছি, নির্বিক আছে, আমাদের নিউ গেস্ট, সবার প্রিয়, সবার প্রিয় পাল্লে ভাই সবার ফেভারিট আছে। তো আমাদের এখানে যারা যারা নিউ গেস্ট হিসেবে আসছে, প্রথমে যে নির্বিক ছিল, তো ওকেও জিজ্ঞেস করা হয়েছিল যে ওর লাইফের অলৌকিক কোনো ঘটনা আছে কিনা, সেটা শেয়ার করবে কিনা। আহ, সেটা শেয়ার করছিল। তো আজকে আমরা আশিককেও জিজ্ঞেস করব যে ওর লাইফে কোনো অলৌকিক ঘটনা আছে কিনা। আশিক, এখন বলবো না, পরে। এখনই বল। ওকে, আসলে জন্ম যেহেতু মানুষ হিসাবে হয়েছি, তো আপেক্ষ আসলে স্বাভাবিকভাবে অনেক আমার আছে আপেক্ষ। আসলে এটা তালিকা যদি এখন করতে যাই অনেক তালিকা হয়ে যাবে। আপেক্ষর জায়গাটা আসলে কোথায়? আক্ষেপটা নিয়ে আমরা পরে কথা বলি। আগে হ্যাঁ। জানতে চাচ্ছি যে তোমার জীবনে অলৌকিক কোনো কিছু ঘটছে, প্যারানর্মাল কোনো এক্সপেরিয়েন্স? প্যারানর্মাল কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আই গেস এরকম আসলে মনে পড়তেছে না, বাট হ্যাঁ, প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের সাথে ভূত এফএম এর কথা যদি বলি, লাইফে যেদিন যখন ফার্স্ট টাইম ভূত এফএম শুনছিলাম, তখন এমন কিছু উইয়ার্ড এবং আনওয়ান্টেড জিনিস আমার সাথে হয়েছিল। আই গেস ওইটাকে প্যারানর্মাল থিংস বলতে পারি, ফর অ্যান এক্সাম্পল। আনওয়ান্টেড মানে 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 আসলেই কিছু এরকম হয়েছিল, এরকম কিছু? এমন কিছু বলা যায়। আমরা কি শুনবো একটা নির্বিক? অবশ্যই, কেন না। ওকে, তার আগে একটু বলে নেই যে আমরা অনেকদিন পর, প্রায় 1 মাস পর আজকে হাজির হয়েছে আমাদের আহ, কে কথা কয় পর্বের তৃতীয় এপিসোডে। একটু ব্যস্ত ছিলাম আমরা, আর আপনারা সবাই জানেন যে আমরা আজের কাজে ব্যস্ত থাকি বেশি, সেজন্য করা হয়নি। তো আগের বারের মতো এবারও বলতেছি যে এই কাজটা শুধুই করা হয় আমাদের নিজেদের জন্য, যেন আমরা কিছু ট্রেস রেখে যেতে পারি। তো সেই সুবাদেই আচ্ছা, শাওন খুবই সেলফিশ। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে শাওন সবাইকে ওয়েলকাম করতে ভুলে গেছে। যারা যারা শুনতেছেন এই আয়োজনটা, যারা যারা এই পডকাস্টটা শুনতেছেন, যেখানেই শুনতেছেন, যেই প্ল্যাটফর্মে শুনতেছেন, সবাইকে ওয়েলকাম। সেলফিশ জিনিসটা আসলে আমাকে অনেকেই বলে যে আমি সেলফিশ। তো আমরা আবার ব্যাক করব আশিকের কাছে। যে আশিক, তোমার সাথে ঘটছে এরকম কোনো কিছু যে অলৌকিক বা প্যারানর্মাল, যেটাই বলো, এরকম ঘটছে, এরকম কিছু আমাদের সাথে চাইলে তুমি শেয়ার করতে পারো। ওই যে একটু আগে যে বললাম যে ভূত এফএম এর কথা, ভূত এফএম এর কথা যেটা আমি এক্সাম্পল হিসাবে বললাম, যে যখন লাইফের ফার্স্ট ভূত এফএম শুনছিলাম, মেবি ইট ওয়াজ ব্যাক ইন 2012 যখন ফার্স্ট টাইম ভূত এফএম শুনছিলাম। আচ্ছা। এরপর অলৌকিক বলতে ভূত এফএম যখন আমি প্রথম শুনলাম, তখন কিছু অদ্ভুত কিছু স্বপ্ন দেখছিলাম আমি। হয়তো কোনো ভয়ের গল্প শোনার পর এটা হয়তো আফটার আফটার ইফেক্ট হিসাবে কোনো এরকম তো স্বপ্ন দেখা, সেটাই হয়তো মেবি আমি আমার প্যারানর্মাল কিংবা অলৌকিক কোনো ঘটনা হিসাবে বলতে পারি। যদি একটা স্বপ্ন একটু বলতি, একটু যদি এক্সপ্লেন করতে আমাদের জন্য, বা অদ্ভুত স্বপ্ন, আর এগুলো আসলে মানে আমার এখন এগুলো আসলে এরকম মনে নাই। আবার কিছু জিনিস প্রকাশ অযোগ্য, তাই না বলে প্রকাশ অযোগ্য এরকম কি আছে ভাই? আর সমস্যা নাই, মনে হইলে আমাদের এপিসোড আজকে অনেক লম্বা যাবে মনে হইতেছে। তো হবে, আস্তে আস্তে আমরা কথা বলবো। তো নির্ভীক, তুমি কি শুরু করবা তোমার জীবনের কোনো আক্ষেপ নিয়ে কথা বললা, নাকি আমি শুরু করবো? কোনটা বলো? জীবন তো এখন পর্যন্ত আক্ষেপের উপর দিয়ে যাইতেছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, সময় সেটা তো আক্ষেপ যাইতেছে, চলতেই তো আছে, সেই মানে অনুযায়ী। হ্যাঁ, এটা আক্ষেপ জিনিসটা তো কনস্ট্যান্ট। আমার মনে হয় যে আহ, এই পর্যায়ে এসে আমি যদি কোনো আক্ষেপের কথা বলি, সেটা ইনজাস্টিস হবে পরবর্তী আক্ষেপের, মানে আক্ষেপের জন্য। আমার কাছে এরকম মনে হয়। তবে সোফার সবচেয়ে বড় আক্ষেপ ছিল আমার একটা, মানে এখন পর্যন্ত যে আক্ষেপ, সেটা হইতেছে যে আহ, সঠিক সময় আমার কাছে মনে হয় যে আমি বাসার মানুষের কথা শুনিনি, বাসার মানুষের কথা আর কি অবজ্ঞা করে গেছি। এই আক্ষেপ মনে হয় আমাদের সবারই আছে। তো এটা 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 হচ্ছে একদম মানে পার্মানেন্ট আক্ষেপ। হ্যাঁ, একদম রুট লেভেলে রাখলে এটা আমাদের সবার থাকবে, আশিকেরও হয়তো আছে। জি অবশ্যই। নির্ভীক যেটা বললো যে আক্ষেপের কথা, যে আমি যদি এখন আমার আক্ষেপের যে কথাটা বলি, আমার পরবর্তী আক্ষেপের সাথে ইনজাস্টিস করা হবে, তো আমার সাথে অনেকটা ব্যাপারটা অনেকটা এই অর্থে রিলেটেবল। বাট এই প্রসঙ্গে যদি বলি, একটা উদ্ধৃতি আমি আসলে দিতে চাই, সেটা হচ্ছে যে মানুষের জীবনের সবচেয়ে বড় কষ্টের জায়গা হচ্ছে যে অনেকটা এমনই, যে আপনি জানেন আপনি পারেন, আপনি জানেন আপনি করেও ফেলেছেন, কিন্তু কোথাও না কোথাও গিয়ে জীবনের সমীকরণ মেলাতে পারলেন না। জীবনের সবচেয়ে কষ্টের জায়গা বোধ হয় নিজের পটেনশিয়ালিটি কখনো মিট করতে না পারা। এই কথাটা মূলত একজন ক্রীড়া সাংবাদিকের কথা ছিল, তো এই কথাটাকে আমি আমার মতো রেপ্লিকেট করলাম। এই যে বললাম যে নিজের পটেনশিয়ালিটি কখনো মিট করতে না পারা, নিজেকে আমি বড় মনে করি না, তো আপেক্ষের জায়গা থেকে আমি মনে করি
হয়তো জীবন আরো কিছু করতে পারতাম, হয়তো বেটার অপরচুনিটিস আমার জীবন আসছিল, সেটা আমি নিতে পারিনি, হয়তো সেটাই আমার আপেক্ষ। চলমান জীবনের মধ্যে প্রতিনিয়ত আপেক্ষ এই থাকে, এই নাই, আবার নতুন আপেক্ষ তৈরি হয়, জাস্ট লাইক আহ, নির্ভীক সেড, তো আমি কনস্ট্যান্ট। দর্শকদের জন্য বলবো যে হয়তো আমাদের আজকের এপিসোড অনেকদিন পর আমরা আবার চালু করছি, তো এই জন্য হয়তো বা প্রথম পেসিংটা একটু স্লো যাইতে পারে, কিন্তু কাইন্ডলি আপনারা মানায় নেবেন আশা করি। তো আমি আর সামি, আজকে সামির আসার কথা ছিল, বাই চান্স ওর ডিউটি ছিল, সেজন্য আসতে পারে নাই। তো নেক্সট এপিসোডে হয়তো আমরা সামিকে আনবো। তো সেদিন নির্ভীক ছিল না, বুঝতে পারছো আশিক? তো আমি আর সামি কথা বলতেছিলাম অনেকক্ষণ, তো আজকের টপিকের মানে আইডিয়াটা ওইখান থেকে আসছে। তো আক্ষেপ নিয়ে কথাবার্তা বলছিলাম, তো তখনই আমার মাথায় দুইটা আক্ষেপের, তখন সাথে সাথে দুইটা আক্ষেপ মাথায় ছিল, তো বলা হয় না, চিন্তা করছি রাইখা দিই বলবো। তো একটা আক্ষেপ বলি, উম, কোনটা বলবো? আচ্ছা, আমি 1 বছর গ্রামে ছিলাম, সেটা আগের 2 এপিসোডেও বলছি এখনও বলতেছি। তখন আমি 6-এর শেষের দিকে এবং 7-এর শুরুর দিকে এই একটা বছর আমি আহ, গ্রামে ছিলাম। তো ওই সময় থাকার সময় আমি যখন গ্রামে যাই, যেখানে ভর্তি হই, ওইখানের আমি যাওয়ার 10 দিন পরই শুরু হয়েছে যা হাফ ইয়ারলি এক্সাম। ঠিক আছে, হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়েছে। তো ওই সময় ছাত্র ছিল 93 জন ছাত্রছাত্রী গ্রামের স্কুলে, এত স্টুডেন্ট আমি কখনো দেখি নাই এক ক্লাসে। তো তার উপর যে আমার 93-তে হাফ ইয়ারলিতে আমার রোল হয়েছিল 3। 93, আমার রোল কিন্তু 93, আমি লাস্ট স্টুডেন্ট, রোল হয়েছে 3। তো পুরা স্কুলে মানে স্যার ম্যাডাম ভাবছে যে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হ্যান ত্যান। তো আমার মনে হচ্ছে কী ব্যাপার, আমি তো ভাই ঢাকা থেকে পড়েই এসেছি, আমি তো ঢাকা একটা স্কুলে পড়তাম, তাই না? ঢাকার একটা স্কুলে পড়তাম। তো এখানে আশ্চর্য হওয়ার কী আছে, আমি তো এমন না যে আমি 10 দিনে প্রিপারেশন নিছি, তাই না? তো ক্লাস 6-7 যারা একদম টপার, তো তাদেরও চোখে লেগে গেছে। তো তারপর অ্যানুয়াল এক্সাম আসলো 6-এর, তো আমার রোল হয়েছে 6। তো সবাই ভাবছে যে আমার আসলে ডাউনফল হয়েছে, কিন্তু আমি দেখছি না, আমার মানে যদি তুলনাটা বাদ দিই আমার ডাউনফল হয় নাই। ওরা হাফ ইয়ারলিতে ওইভাবে হয়তো পড়ে নাই, কিন্তু আমার তো ভাই ঢাকা শহর স্কুল, হাফ ইয়ারলিতেও ভালো রেজাল্ট করা লাগবে, সে অনুযায়ী পড়াই লাগবে, তাই তো? রাইট। তো তারপর ওইখানে ক্লাস মানে 6-এর ফাইনালে অ্যানুয়ালে রোল হইলো 6, 93 জনের ভিতর থেকে। তারপর কিছু স্টুডেন্ট তো ঝইরা যায়, সেটা তো গ্রামের টিপিক্যাল একটা বিষয়। তো আমার রোল ছিল 6, তো আমার সাথে একটা ছেলের রোল হয়েছে 7। তো ওই ছেলেরা দেখতাম স্কুলে আসতো না। তো ওর নাম হচ্ছে মিরাজ। তো তো 7 তো কয়েকদিন প্রথম প্রথম আবার ক্লাস শুরু করলো ক্লাস 7-এ। তারপর কথাবার্তা হইলো, যেহেতু ওর রোল 7 আমার রোল 6, একটা ছোট বাচ্চা যেহেতু আমরা তখন ছিলাম, একটা একটা ইয়ে ছিল, পারস্পরিক একটা, একদিনের ভিতরে একটা ভালো বন্ডিং ক্রিয়েট হয়ে গেল। Bonding হয়ে যায়, হ্যাঁ। তো যেদিন বন্ডিং হইলো, ও আবার সাইকেল নিয়ে আসতো। তো কী করলো, মানে ও বললো যে চলো আমাদের বাসায় চলো। তো কি করব, আমি তো স্কুল পালানো টালানো এইসব বুঝি না এবং কখনো করি নাই, সেই সাহস হয় নাই। তো আমি কি করলাম, ও মানে জানালা দিয়ে টপকায় পইলা আমার চলে গেছে। স্কুল ছিল টিনের, জানালাগুলো এমন না যে শিক ছিল, মানে কোনো কিছু ছিল, গ্রিল ট্রিল কিছু ছিল না, জানালা পুরো ফাঁকা, জানালা দিয়ে টপকায় চলে গেছে, কারো কিছু বলা নাই। আমি কি করলাম, হেডমাস্টারের কাছে যাই ইয়ে করলাম, কি বলে তোমার, অ্যাপ্লিকেশন দিলাম যে স্যার আমার শরীর খারাপ, আমি তুমি আর কি মানে শর্টকাটটা নাও নাই, তুমি একটু মানে লিগ্যাল ওয়েতে, হ্যাঁ লিগাল ওয়েতে যাওয়ার। আচ্ছা বেরোতে চাইছো। আর আশিককে বলি যে যদি এর মাঝখানে ইন্টারাপ্ট করতে মনে হচ্ছে অবশ্যই করবা, কারণ এটা আমাদের একদম মানে কি বলে এটাকে। এটার কারণ হতেছে অডিয়েন্স তো আমাদের দেখতে পাইতেছে না, তো যার কারণে একজন যদি কথা বলে হুম। মনে হয় যে পুরো সাইলেন্ট, হ্যাঁ। আসলে তো আমরা ইন্টারাকশন করতেছি হ্যাঁ একজনের মধ্যে। সেটাই। তো পরে ইয়ে করলাম, হেডমাস্টারের কাছ থেকে বললাম, হেডমাস্টার বললো যে দেখো 2টা 3টা ক্লাস করে চলে যাবা, দেখো যদি থাকতে হয় তাহলে থাকতে পারো, তাহলে থাকো, নইলে থাকার চেষ্টা করো, এই মানে নইলে যাই হোক এমনও বলে নাই। তো আমি চিন্তা করছি যাবে, অ্যাপ্লিকেশন তো দিছি, এখন আমি জায়গা। চলে যাই, তো হ্যাঁ। আমি চলে গেলাম, ও সাইকেল নিয়ে বের হইলো, স্কুলের পিছন দিক দিয়ে, আমি গেট দিয়ে বের হয়েছি, তো সাইকেলে চলে গেলাম ওদের বাড়ি। তো ওদের বাড়ি গেলাম, ওদের বাড়ি হচ্ছে যে স্কুল থেকে মোটামুটি দূর। তো তারপর কি হলো, ওদের বাসায় দুপুরে খাইলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করলাম, ওর একটা ছোট ভাই ছিল, ওর বাবা ছিল, মা ছিল। তো দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে চলে আসলাম আমাদের বাড়িতে, ওরে নিয়ে সাইকেলে করে। ওর সাইকেলের পিছনে, আর গ্রামের রোডে সাইকেল চালানোর মজাই আলাদা ভাই। আর সাইকেলের পিছনে থাকা আমার মানে আমি বললাম ব্লেসিং ঢাকা শহরের চাইতে। তো আসলো বিকালবেলা, আমার নানি আবার গেছিলো বরগুনা, আমি আমার নানির সাথে থাকতাম, আমি আমার ছোটো ভাই, আমার ছোটো ভাইয়ের সাথে দেখা করাইলাম। আমার ছোটো ভাই তারা ছোটো। তো আমাদের এখানে ক্রিকেট খেলা হইতেছিল খালের ওপর, তো এখানে ক্রিকেট খেলাম ওকে নিয়ে, পরে সন্ধ্যায় আসলাম। তো নানু দেখলো আমাদের
কি বললো, আমাদের হাঁস ছিল, তো হাঁস ডিম দিত ওই সময়, সবাই ডিম টিম দিয়ে খাওয়াটা রাতে ঘুমাইলাম। তো ঘোরার সময় কাহিনী বলি যে আমি জানি না আমি এখন পিপল প্লিজিং কিনা, কিন্তু আমি হয়তো বা কিছুটা হলো পিপল প্লিজিং বা কিছু একটা। তো ও আমার সাথে ঘুমাইছে, তো রাতে তো ঠান্ডা পড়ে স্বাভাবিক, আর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে ওই সময় তো আরো শীত। শীত থাকে, তো ও কম্বল কাঁথা কম্বল যা ছিল ও একদম মুড়ে টুড়ে নিয়ে ফেলছে, আর আমি মানে এখন তোমার জন্য কিছু নাই, কিছুই নেই, কিছু আমি বাঁচে ওইভাবেই নাই। শুয়েছিলাম। এরা বন্ধু মানুষ, আচ্ছা, কোনো আত্মত্যাগ করতেই হবে। করতেই হবে। তো পরের দিন আমাদের ওখান থেকে আমরা স্কুলে গেলাম, তো এরকমভাবেই একটা বন্ডিং হইলো। তো তারপর কয়েক মাস পর তো আমি আবার ঢাকা চলে আসলাম। তো ঢাকা চলে আসার পর ওর সঙ্গে আর যোগাযোগ হয়নি, প্রায় 2012 সালের কথা, আমি আবার চলে আসছে। তো পরে 2016-17 সালে, সরি এর ভিতরে 2014 সালে একবার গ্রামে গেছিলাম। তো বাস স্ট্যান্ডে যখন নামছিলাম, তো টাউনে আমাদের, তো টাউনে হঠাৎ করে ওর সাথে দেখা হয়েছিল। তো তখন তো বাচ্চা ছিলাম, তো মানে মা আন্টি তাদের সাথে যেতেছিলাম, তো ওর সঙ্গে দাঁড়ায় যে একটা কথা বলবো সেই সেই সুযোগটা হয়নি, সুযোগটা হয়নি। হ্যাঁ, তো আমি মনে হয় একটু লম্বা করে ফেলতেছি। নো ওয়ারিস। তো তারপর দেখা হইলো, এই লাস্ট দেখা। তারপরে আহ, অন্যভাবে 2017 সালে আমার নানি আবার গ্রামে, আমার নানির আহ, বোনের মেয়ের এক জায়গায় বিয়ে হয়েছে। তো ওই গ্রামে ওরা আবার ওদের আত্মীয়। তো সেই সময় আমার নানির সাথে দেখা হয়েছে। তো আমার নানি বললো যে নানি আসসালামু আলাইকুম, কেমন আছেন, হ্যান ত্যান অনেক কথা, ওর তো নাম্বার টাম্বার নাই, তারপর হ্যান ত্যান বললো টললো। তারপর আমার নানি যেমনি হোক আমার সাথে যোগাযোগ করে আমার নাম্বার দিল, সব কিছু দিল, তারপর আমার ফোন দিল, দেন কথা। আমার ভিতরে একটি সমস্যা আছে হয়তো, যে আমার কমিউনিকেশন গ্যাপ হয়। তো কথাবার্তা বললাম, কি অবস্থা, এই তো ভালো, ফোনে কথা হয়েছে। দেশে আসলে অবশ্যই দেখা কইরো। তখন আবার তুমি চলে গেছি দুজনই, কারণ মানে আমরা নিজেরাও ভুলে গেছি ওই সময় তুই ছিল Distance নাকি হয়ে গেছে একটা, তুমি মানে ছিল। মনে নাই এক কথা। তো পরে বললাম যে হ্যাঁ অবশ্যই তুমি ঢাকা আসলে আইসো, কোনো সমস্যা নেই। তো এরকম তো হঠাৎ করে আমার ওই সময় ওর কিছুদিন পর আমার ফোনটা চুরি হয়ে যায় না এক কথায়, মানে কি বলে চিন্তাই এক কথায়। তো আমার সিম টিম সব উঠানো লাগছে, নাম্বার টাম্বার যা ছিল আর পাওয়া যায় নাই, তো আর যোগাযোগ হয় নাই। তো কিছুদিন পর আমি নানির মারফতে জানতে পারি যে ও মারা গেছে। ও মারা গেছে, হ্যাঁ ওর মারা গেছে। প্লাস তখন তো পড়া, তো ওদের মানে মারা গেছে, প্লাস ওর ছিল মানে কিছুদিন পর ওর বিয়েও হওয়ার কথা ছিল। তো তার আগেই তোমার মানে বিয়ে টিয়ে দিবে এরকম মানে প্ল্যানিং ছিল বাবা মার। তো সেই ফাঁকেই মানে একদিন সকালে কি বলে ফজর নামাজ পড়তে উঠবে তার আগে আর কি গোসল করার জন্য পুকুরে নামছে। তো পুকুরে বসে হয়তো বড় মৃগী ছিল বা কিছু একটা হয়তো ছিল, যেটার জন্য পুকুরেই মানে মারা গেছে, ডুবে মারা গেছে। কিন্তু সাঁতার তো জানতোই, ডুবে মারা গেছে। তো এই একটা আক্ষেপ যে পরবর্তীতে আর ফ্রেন্ডকে দেখা হয় নাই। তো সেই জিনিসটা আমার মাথায় আমার ছিল। কাছে মানে আমি জাস্ট একটা ছোট্ট কোয়েশ্চেন করতে চাই, হুম, সেটা হুম। হচ্ছে এখন তুমি এই এই ঘটনাটা বইলা বা স্টোরিটা বইলা তোমার মধ্যে যে একটা আক্ষেপ কাজ করতেছে, হুম। তোমার মধ্যে কি সেম আক্ষেপটা তখনও কাজ করছিল, কিন্তু নাকি তখন ডিফারেন্ট ছিল সবকিছু, না, আমার নরমালি নিছিল? আমার ভিতরে আমি আমি এখন যতটা নর্মালি বলতেছি, তখন হয়তো বা একটু আয় হায় এটা হইছে, ওহ নো, এরকম একটা হয়তো বা রিয়াকশন দিব। কিন্তু এখন তার থেকে আরো নর্মাল। কিন্তু আক্ষেপ জিনিসটা তখনও ছিল, কিন্তু হয়তো বা এখন যেরকম ভাবে বলতে পারছি তখন বলা হয় নাই। এটা কেন বলতেছি, কারণ মানুষ তো আস্তে 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 ম্যাচিওর হয়, তাই না? হুম। এখন তোমার ম্যাচুরিটি লেভেল যেখানে আছে তখন কিন্তু সেখানে ছিল না। হুম। তখন মানে তুমি হয়তো ট্রমায় ছিলা, ট্রমা নিয়ে আসলে কোনো ডাউট নেই, কিন্তু কথা হচ্ছে যে এখন তোমার যতটুকু আক্ষেপ হইতেছে বা এখন তোমার জন্য এই ঘটনাটা যতটুকু বেশি মানে স্পেশাল, হুম। তখনও কি সেম পরিমাণ স্পেশাল ছিল? তখন আমার ট্রমা ছিল না, এটুকু আগে বলি, আমি অনেস্টলি বলি, আমাকে ভাই একটু সেলফিশ বলতে পারো। কারণ ওই জিনিসটা আমাকে ওইভাবে একদম মানে একদম কাছের মানুষ যেরকম মারা গেলে যতটা হার্ট করবে ততটা হার্ট করে না, বাট আই ওয়াজ শকড। তো কিন্তু তখন আমার মনে এই ফিলিংসটাই ছিল যে হ্যাঁ আসলে এমন না যে হয়তো বা দেখো হয়তো বা এখানে কারো ফল্ট বা আমি আমার নিজের ফল্টটা বলতেছি, তা কিন্তু না। এখানে কিন্তু কারো কোনো ফল্ট নাই, কিন্তু আক্ষেপটা এই জন্য যে ইস যদি একটাবার দেখা করতাম, হয়তো বা দুইটা কথা বা দুইটা স্মৃতি মেমোরিতে মানে নিজের ব্রেইনে আরো ক্যাপচার হইতো এই। আশিক, না আসলে তোমাদের দুইজনের আপেক্ষের গল্পগুলো শুনে, বিশেষ করে যে তোমার যে একজন পরিচিত মানুষের মৃত্যু, এটা শুনে আমারও একজন পরিচিত ভাইয়ের কথা মনে পড়ে গেল। তো আমি যখন আমার মাস্টার্সের জন্য অ্যাডমিশন নিই, তখন ওই সময় আমার একজন ভাইয়ের সাথে পরিচয় হয়েছিলেন। উনি আমার খুব সিনিয়র, ওনার নাম সালমান ভাই। ওনার সাথে যখনই পরিচিত হয়েছিল, আমি ওনার সাথে খুবই ভালো আড্ডা হতো, কথা হতো। আমি আবার
রেসলিং এর ফ্যান, উনিও আমার মতো রেসলিং এর ফ্যান। তো বর্তমানে যেহেতু বিশ্বকাপ চলছে, আমিও আর্জেন্টিনা সাপোর্টার ছিলাম, উনিও আর্জেন্টিনা সাপোর্টার ছিলেন। তো ওইসব নিয়ে অনেক কথা হতো। কথা প্রসঙ্গে একদিন উনি বলেছিলেন যে আমি ছোটবেলায় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছিলাম, তো উনিও স্কুলে পড়তেন। তো এটা জানার পর ওনার সাথে আমার খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছিল। তো নিয়মিত আড্ডা হতো, কথা হতো অনেক। তো একদিন উনি খুব অসুস্থ হয়ে গেছিলেন। তো অসুস্থ হয়ে গেছিলেন। দেন একদিন আমাকে টেক্সট করে বলতেছিল যে, "আশিক ভাই, আমি একটু অসুস্থ, আমার জন্য দোয়া করেন।" তো ভাবলাম হয়তো নরমাল কোনো অসুস্থ হয়েছেন, হয়তো সুস্থ হয়ে যাবেন আরকি। ২ দিন পর আমি ওনাকে টেক্সট করলাম, "ভাই কি অবস্থা? কেমন আছেন?" পরে বলল তো, "আমার ভাইয়া মামস হইছে। শরীরটা বেশ দুর্বল, অফিসে যাওয়া আসা করতে পারতেছি না। দোয়া কইরো আরকি।" তো ওই সময় আমাদের তখন কোনো কারণবশত আমার অনলাইনে ক্লাস হচ্ছিল। তো অনলাইন ক্লাসগুলোর আপডেট আমি ওনাকে ইনবক্সে আমি টেক্সট করে দিতাম আরকি যে, "ভাই এই ক্লাসগুলা, ক্লাসের আপডেটগুলো আরকি।" তো একদিন আমার এখনো মনে আছে, রাতের বেলায় আমি বাইরে আড্ডা দিয়ে বাসায় ব্যাক করতেছিলাম। তখন আমার ভার্সিটির আরেকজন ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলল, "আশিক, খবর শুনছো নাকি?" আমি বললাম যে, "কি খবর?" বলল তো, "সালমান ভাই মারা গেছে।" তখন আমি জাস্ট রাস্তার মধ্যে থ হয়ে দাঁড়ায় গেলাম যে, "কি বলো?" ২ দিন আগে ওনার সাথে কথা হলো, এখন বলল মারা গেছে। বলল যে, "হ্যাঁ, উনি নাকি ওনার অফিসে স্ট্রোক করে মারা গেছেন।" মানে আমি তখন কিছুক্ষণের জন্য শক হয়ে দাঁড়াইছিলাম। মৃত্যু খবর অনেক শুনেছি, বাট এই ধরনের হঠাৎ অতর্কিত মৃত্যু সংবাদ শোনার জন্য মানে মোটেই প্রস্তুত ছিলাম না। তখন বাসায় গেলাম, তখন আমার আরেকজন ভার্সিটি ভাইকে ফোন দিলাম। বললাম যে, "ভাই, আমার এখন যাওয়া উচিত।" তো যখনই বের হতে গেলাম, তখনই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তো তখন এই বৃষ্টির মধ্যে আর যাওয়ার সুযোগ হয় নাই। পরের দিন সকালে ওই ভাই, আমার আরেকজন ভাইসহ আমরা উনাদের বাসায় যাই। যখন উনাদের বাসায় যাই, মানে নিজে হতবাক হয়ে, মানে নিজেরই খুব খারাপ লাগতেছিল যে ভাই, ওই ভাইয়া অলওয়েজ বলতো যে, "ভাই, আমাদের বাসায় আইসেন, দাওয়াত থাকলো।" তো আজকে তো উনার বাসায় ১ম বারের মতো গেলাম, বাট উনাকে আমার দেখার সুযোগটা হলো না। মানে মানে উনি মারা গেছে যেহেতু, আর তো বাসায় গিয়ে তো আর দেখা করে লাভ কমে নাই। দাফন হয়ে গেছে। দাফন হয়ে গেছে, হ্যাঁ। তো উনার একমাত্র ভাই ছিলেন, উনি আমাদের দেখে আসলে মানে কি আর বলবেন, মানে ভার্সিটির ছোট ভাইরা আসছে, ওয়েলকাম তো করার সুযোগ নাই যেহেতু হুম। উনার ভাই দুনিয়া থেকে চলে গেছেন। তো উনার মা অনেক কান্নাকাটি করতেছিল। উনার মা তখন বলতেছিল যে, মানে, "তোমাকে দেখে আমার ছেলের কথা অনেক মনে পড়তেছে।" এটা শোনার পর আরো অনেক খারাপ লাগছিল যে হয়তো আন্টি আমার চেহারা দেখে উনার ছেলের কথা মনে পড়তেছে। তো তো ওই ভাইয়ের সাথে অনেক কথা হতো, আড্ডা হতো। তো একদিন, তো এই যে তুমি যে মৃত্যুর কথাটা বললা, তো ওই যে জায়গা আক্ষেপের থেকে আমার কথাটা একটা বললাম। আক্ষেপের কথা যেটা বললো, ওইটাই মনে পড়লো যে ওই ভাইয়ের মৃত্যুটা আমাকে আসলে অনেক, মানে খুব বড় একটা, তখন একটা শক দিছিল ওই সময়। আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ভাইয়ের স্ট্রোকের কথা শোনায় মনে পড়লো। সেটা হচ্ছে যে আমাদের ফ্রেন্ড কাউসার, চিনো তো? ওর বাবা মেবি ১.৫ সপ্তাহ আগে স্ট্রোক করছিল। তো আমি খবরটা পাইনি, মানে ও তো দিতে পারে নাই। ও ভাবছে হয়তো সজল বলবে, সজল ভাবছে হয়তো বা যে শুনছি। তো এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে হয়তো বা খবরটা শুনতে পাই নাই। তো আসলে জানি না কে কখন এখান থেকে চলে যায়। এই জিনিসটা নোবডি নোজ। এই জিনিসটা খুবই, মানে এই জিনিসটা আমাকে খুবই ভাবায়। যেহেতু মৃত্যু নিয়ে কথাই হইতেছে, আসলে আমারও ছোট একটা এক্সপিরিয়েন্স আছে। হুম, বলো। এক্সপিরিয়েন্স বলা ঠিক হবে না, আসলে একটা স্টোরি আছে, ছোটখাটো একটা স্টোরি। শাওন হয়তো চিনতে পারো মানুষটাকে, আশিক হয়তো নাও চিনতে পারো। যাই হোক, আম, আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল সোহান। স্কুল লাইফে আমরা একসাথে পড়তাম, মানে মোটামুটি অনেক অনেক পুরানো ফ্রেন্ডই ধরা যায়। সিক্স থেকে আমরা একসাথেই পড়াশোনা করছি। তো সামহাও ও 10-এ টেস্ট পরীক্ষায় 1-2 সাবজেক্ট হয়তো খারাপ করে, তো যার কারণে আমাদের সাথে ওএসএসসিটা দিতে পারেনি। তবে বিষয়টা হইতেছে যে আম, এই মানুষটার সাথে আমার ফেসবুকে অ্যাড ছিল। হুম। ফেসবুকে অ্যাড ছিল, তো তখন আমি জানি না আসলে এটা কে কে করছে বা কয়জন করছে, বা এখানে কেউ করছে কিনা আমি তাও জানি না। কি? সেটা হইতেছে যে কেউ যখন কোনো পোস্টে লাইক দিত, হুম। আমরা ইউজুয়ালি তারে একটু, মানে একটু বিরক্ত হইতাম বা দেখতে মানে পারতাম না। যখন প্রথম ওই যে রিয়্যাক্ট হ্যাঁ, বের রিয়াকশনের হয়েছে। যে জিনিসগুলো আছে, এটা তো এখন খুবই সিলি, খুবই হুম। হাসি আসে। এই যে বললাম, আমরা তো হুম। প্রতি 5 বছরে একবার করে আসলে চেঞ্জ, আমাদের সবকিছু পরিবর্তন হয়। তো তখন ও করতো কি, আমি কিছু পোস্টার্স দিলে ও লাইক দিত। হুম। তো বিষয়টা আমার কাছে খুবই বিরক্তিকর লাগতো যে আচ্ছা, এতগুলো লাভ রিয়াক্ট, এতগুলো কেয়ার রিয়াক্ট, এতগুলো ওয়াও রিয়াক্ট, যেই রিয়াক্ট গুলোই আছে, মানে যেগুলো আমরা আর কি টিপিক্যালি মানে রিয়াকশন হিসেবে ধরি, সেগুলোর মাঝখানেও একটা লাইক দিয়ে রাখছে। তো আমার বিষয়টা খুবই অ্যানোয়িং লাগতো। আমি অ্যাগেন বলতেছি, এটা আসলে একদমই উচিত না। হুম। এখন এই স্টেজে এসে বলতেছি যে কারোরই এটা উচিত না। জাস্ট একটা রিয়াকশন দিয়ে কাউকে আসলে জাজ করা উচিত না। তো আমাকে ও এরকম লাইক দিত, ও সবাইরই লাইক দিত ইউজুয়ালি।
ও হয়তো এগুলো বুঝতো না আই গেস। তো এই লাইক দেওয়ার কারণে আমি ওকে একদিন আনফ্রেন্ড করে দিছি। মানে আমার খুবই রাগ লাগছে যে এত মানে লাইকটা ভালো লাগতো না আমার কাছে, চোখে চোখে লাগতো, আনফ্রেন্ড করে দিছি। তারপর 2020 সালের যে কোনো একটা মাসে হবে, আসলে আমি এক্সাক্ট মাসটা ভুলে গেছি। তো আমাদের একটা ছোট ভাই, তার অবস্থা খুবই খারাপ ছিল ওই টাইমটাতে। ও এলাকাতে নতুন আসছিল, নতুন বলতে বছরখানেক ছিল, বাট ওর কাছে কোনো জব ছিল না, কিন্তু ও খুব ভালো গান করতো। আশনুর, তোরা কেউ চিনিস নাকি আমি জানি না, না আমি চিনি না। শাওনও চিনো না। আচ্ছা, আশনুর নামে একটা ছেলে ছিল আমাদের সার্কেলে, খুবই ভালো গান করতে, এখনো ভালো গান করে। তো ওর এই অবস্থা দেখার কারণে আমাদের সবারই একটু টেনশন হইতো যে ও কি করবে, বা মানে কোন একটা ওয়ে হইতেছিল না ওর। আচ্ছা। তো আমরা সব ফ্রেন্ডরা মিলে ওরে মানে সাজেশনস দিতেছিলাম যে তুমি এটা করো, বা তুমি ফুড পান্ডার অ্যাটলিস্ট ডেলিভারিটা দাও, ডেলিভারি দিলে তুমি ছোট হয়তো ভাই পারবে। ছিল। হ্যাঁ, ছোট ভাই ছিল। হুম। তো আমরা সবাই মিলে চেষ্টা করতেছিলাম যে ওকে একটা সাইকেল ম্যানেজ করে দিতে, কেউ বলতেছিল একটা ফোন ম্যানেজ করে দিবে সামহাও। তো আমরা এরকম প্ল্যান করতেছিলাম ওরে নিয়ে, যে ওরা কিভাবে একটু ওর অবস্থাটা একটু ভালো করা যায়। তো সোহান করতেছিল কি, ও একটু বোকাশোকা ছিল, মানে সোহান সাত পাঁচে থাকতো না। বাইক চালাইতো, আসতো কিছুক্ষণ বসতো, আড্ডা টাড্ডা দিত, বাইক চালা আবার চলে যেত। তা আমরা ওর নিয়ে মজা টজাও নিতাম কম বেশ। হ্যাঁ, তো ও পাশে থেকে না মানে মজা নিতেছে, হাসতেছে, মজা নিতেছে। তা আমরাও খুবই বিরক্ত যে একটা সিরিয়াস কথা বলতেছি, তুই এই সেখানে মজা নিতেছিস। তুই পারলে ওরে ভালো কিছু আইডিয়া দে, নাহলে তুই চলে যা, তুই কেন জ্বালাইতেছিস। তো আহ, মানে আমি আসলে বুঝতে পারি না যে ওর সাথে আমার শেষ দেখা হবে। তো এই ঘটনার 2 দিন পরে ও আম, ঢাকা কুমিল্লা হাইওয়েতে সম্ভবত দাউদকান্দি ব্রিজে মনে হয়, চাঁদপুর যাওয়ার পথে কি দাউদকান্দি ব্রিজ পড়ে, আমি জানি না যাই হোক, আচ্ছা যে কোনো একটা ব্রিজেই হবে, ওখানে একটা ডিভাইডারের সাথে সে বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। এবং মানে খুব বিভৎস অবস্থাতেই মারা যায়। আসলে ওর বডি যখন আমরা দেখতে চাই, আমরা আসলে কেউই নিতে পারতেছিলাম না। আমি তো নিতে পারি না, আমি একটু সেন্সিটিভ মানুষ, আমি গোর জিনিসপত্র একটু কম নিতে পারি। তো আমার আসলে ওরকম ভাবে দেখার সাহসটা হয়নি। কিন্তু আমার কাছে তখন তখন আসলে ওই আফসোসটা হয় না, তখন দেখলো মাথায় আসেনি। জাস্ট চিন্তা করছি যে একটা বন্ধু এরকম অকালে, 20 সালে ওর বয়স কত, আমার মনে হয় 22-23 এরকম হবে হয়তো, বা বিয়েও করে নাই। হ্যাঁ, আম, এই এই অবস্থা মারা গেছে। আসলে তখন একটা ওই যে যেটা বললাম যে ট্রমা, মানে ট্রমাটা জাস্ট কাজ করছে। কিন্তু এখন যখন আমি মানে এই জিনিসটা নিয়ে চিন্তা করি, তখন আমার ওই জিনিসটা জাস্ট মানে মাইন্ডে ট্রিগার করে যে আমি ওকে আনফ্রেন্ড করে দিছি জাস্ট বিকজ আমাকে লাইক দিত। কিন্তু এখনো আমি ওর আইডিতে মাঝে মধ্যে ঢুকে ওর সাথে আমার কনভারসেশন গুলো দেখি, কিন্তু আমার খুবই আফসোস লাগে যে আজকে ওর সাথে আমার অ্যাড থাকতে পারতো, কিন্তু আমার সাথে অ্যাডও নাই। আর এখন যে আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা কেউ অ্যাকসেপ্ট করবে, সেই মানুষটাও নেই। তো এটাও একটা আমার মানে বড় আক্ষেপ তো না, তবে ক্ষণে ক্ষণে এই আক্ষেপটাও আমাকে মাঝে মধ্যে নাড়াচাড়া দেয়। এই আর কি। এই প্রসঙ্গে যদি আমি অ্যাড করি, আমি যে ভাইয়ের কথা বললাম, ওনার সাথে মাঝে মধ্যে দেখা আমার ফেসবুকে আসলে মেবি উনি একমাত্র আমার ফেসবুকে অ্যাডেড পারসন, যার ওনার আইডিতে যখন আমি ক্লিক করি শো করে রিমেম্বারিং, অর্থাৎ যেহেতু উনি মারা গেছেন। তো মাঝে মধ্যে ওনার প্রিভিয়াস টেক্সটগুলো দেখি, নির্ভীক যেটা বললো যে ওর ফ্রেন্ডের প্রিভিয়াস টেক্সটগুলো দেখে, বাট ও তো আনফ্রেন্ড করে দিয়েছিল। বাট আমি এগুলো তো আমি কখনো করি, এগুলো কখনো করিও নাই। বাট ওই মানে এটা কাইন্ড অফ হয়তো অতটা রিলেটেড না, বাট যে পুরান টেক্সটগুলো যে স্ক্রল করে দেখা, তো ওইটা আমি মাঝে মধ্যে স্মৃতিচারণ করার স্মৃতিচারণ ব্যাপারটা। করা আর কি। কারণ আর তো ওয়ে নাই, ওই নাই, রাইট। ওয়ে নাই। কারণ আসলে তো আমরা স্মৃতি নিয়ে আসলে আঁকড়ে ধরে বা বেঁচে থাকার চেষ্টা করি বর্তমান, অতীত এবং ভবিষ্যতের জন্য। শাওন, হুম। একটা কোয়েশ্চেন করতে চাই। বলো। তোমার যে ফ্রেন্ডটা মারা গেছে, হুম। তোরও এই কোয়েশ্চেনটা করতে চাই। তোর যে কলিগটা মারা গেছে, বা ইউনিভার্সিটি সিনিয়র, কাউন্টার পার্ট যে মারা গেছে, তাদের কবর কি তোরা এখন পর্যন্ত ভিজিট করছস কেউ, বা কখনো যাওয়া হয়েছে, বা যাওয়ার ইচ্ছা আছে? আমাকে কবরের অ্যাড্রেস দেওয়া হয়েছিল, বাট আমার এখন পর্যন্ত যাওয়া হয়নি। তবে আমার খুব ইচ্ছা আছে যাওয়ার, জিয়ারত করে আসে একদিনের জন্য হলো। শাওন, না। ইচ্ছা না। কেন? সে আক্ষেপ? না, আক্ষেপের জন্য না। মানে আমি মনে করি, আমি এবার বলছিলাম যে মানে আমার কমফর্ট জোন আছে একটা, ঠিক আছে? সেই কমফর্ট জোন বলতে বুঝাই, এটা বুঝে নাই যে মানে রিল্যাক্স জোন, সেটা বুঝাচ্ছি না। আমার স্যাডনেসেরও কমফর্ট জোন আছে, হ্যাপিনেসেরও কমফর্ট জোন আছে, সব ওই কমফর্ট জোনের ভিতরেই হয়। তো আমি কারোর প্রতি যে ফিলিংসটা বা কারোর প্রতি যে আবেগটা দেখাবো, সেটা আমার ওই কমফর্ট জোনের ভিতরেই। আমার জন্য নট নেসেসারি যে সেখানে যাইতে হবে। আমি জানি হয়তো বা এটা লজিক্যাল না কথাটা, বাট আমার জন্য এইটাই হচ্ছে মানে এটাই আমি। আমার
যদিও এটা উচিত না। নির্ভীক আমার কথা নির্ভীক আমার ভালো ফ্রেন্ড। নির্ভীক আমার নির্ভীককে মনে করার জন্য তাকে ফোন দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই। আমার ক্ষেত্রে এন থেকে প্রয়োজন পড়ে না। ওর জন্য হয়তো বা আমি ওকে ফোন দিব, কারণ আমার মতো করে তো আরও ভাববে না, তাই না? আমি একদম, বুঝতে একদম। পারছি, কিন্তু কিন্তু এখন এমন না যে ওইখানে গেলে ও আমাকে দেখতে পাবে বা বুঝতে ফিল করতে পারবে। তো আমার জন্য ওইখানে যাওয়াটা জরুরি না। আমি হয়তো বা খুব বেশি মানে ফিল হবে এটা মানে রিয়েল ইউ, হ্যাঁ, সেটাই। আসল তুমি, এটা এখানে কোনো আমার জন্য ওখানে যাওয়ার প্রয়োজন হ্যাঁ। পড়ে না। আমার জন্য ওকে মনে করার বা যে কাউকে মনে করার জন্য আমার একটা ঘরের কোণা, আমার বসে থাকা, দ্যাটস এনাফ। আর ব্রেনের মধ্যে মেমোরিজ মেমোরিজ যথেষ্ট, যথেষ্ট। কমপ্লিটলি ফাইন। এগ্রি। খুব ডিপে চলে গেছি আমরা। অনেক 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 আসলেই। জানি না এখন পর্যন্ত কোনো এইরকম একটা মানে আমি নিজেকে কখনো বেটার একটা পার্সন মনে করি না। যদি মনে করা উচিত, পানিটা একটু কাইন্ডলি এদিকে পাস করে দাও নির্ভীককে। আমি নিজেকে কখনো বেটার পার্সন মনে করি না, কারণ আমরা চাইতে না চাইতে অনেকের ক্ষতি করে ফেলি। অ্যান্ড আমি হচ্ছে ওই পার্সনটা যে কখনোই চাই নাই যে কারো ক্ষতি করি, বাট আই ডিড দ্য মোস্ট অ্যান্ড আই এম ডুইং দ্য মোস্ট। এমন কেন মনে হয়? এমন কেন মনে হয় সেটা হয়তো কোনো একদিন বলবো, বাট এটাই ট্রু, এটাই আমি দেখছি। তো যেটা বলতেছিলাম, তো আমি কখনোই চাই না কারো ক্ষতি হোক, কিন্তু আমার মাধ্যমে বা আমার রিজন কিনা সেটা মানুষজনের ক্ষতি হয়েছে। সেই জিনিসটা আমাকে ঘুমাইতে দেয় না। এবং সেই জিনিসটার জন্য আমরা কালকে একটা কথা বলতেছিলাম যে কেন আমি টাইম নিয়ে এত আগ্রহী। আচ্ছা, আমি একটা অল্টারনেট থিওরির কথা বলি। হ্যাঁ, বলো। নাকি জিনিসটা এরকম যে তোমার মানে তুমি কষ্টটারে এনজয় করো? সেটা তো অবশ্যই, নাকি সেটাই মূল সেটা তো আমি স্যাডিস্ট, এটা তো অবশ্যই। নাকি সেটাই মূল কারণ? বা তুমি কখনো বুঝতেই পারো না, তোমার কাছে মনে হয়েছে যে আমি নিজের ব্লেম করে শান্তি পাই, কিন্তু আসলে এটা নিজের ব্লেম করে না, তোমার কাছে কষ্টের ফিলিংটাই ভালো লাগে। নাকি তুমি এরকম? হইতে পারে আমার কাছে কষ্ট ফিলিং ভালো লাগে কিনা আমি জানি না, কারণ আমি আসলে কখন রিয়েল হ্যাপিনেস মানে আমার হ্যাপিনেস জিনিসটা ভয় লাগে। না, এই যে তুমি একটু আগে বললা যে আই ডিড দ্য মোস্ট, মানে তুমি কষ্ট দিতে চাও নাই, কাউরে হার্ট করতে চাও নাই, বাট তুমি তারপরে হার্ট করছো। নাকি তুমি আসলে হার্ট করোই নি, জাস্ট তোমার কাছে এটা চিন্তা করতে ভালো লাগে যে তুমি মানুষের হার্ট করছো এবং তোমার এটা কষ্টের না, আমার মনে হয় করছি। কারণ এক হচ্ছে আমি চিন্তা করতেছি আমি নির্ভীককে হার্ট করছি, আর এক হচ্ছে যে আমি দেখতেছি নির্ভীক হার্ট হইতেছে এবং নির্ভীক সাফার করতেছে, দুইটা তফাৎ আছে। সেই ক্ষেত্রে আমি বলতেছি যে হ্যাঁ, আই এম ডুইং। আর যেটা বলতেছিলাম, কি যেন বলতেছিলাম যে কি বলতেছিলাম ভুলে গেছি। বয়স হয়ে গেছে আমাদের, চিন্তা এত করে এত দেখতেছি বয়স এখনো। অ্যাটলিস্ট হয় নাই। বয়স হয়ে গেছে, আমার মেয়ের বিয়ে সামনের মাসে, দোয়া করেছি। তো Seriously, man? যেটা বলতেছিলাম যে হ্যাঁ হইছে, করছি। এবং এই জিনিসটা আমাকে হ্যাঁ মনে পড়ছে যে টাইম রিলেটেড যে বলছে, আমি কেন টাইম নিয়ে এত ইন্টারেস্টেড। কারণ আমি যখনই দেখছি যে আমি কোথাও কোনো জিনিস বিগড়ায় ফেলছি, আমি অনেক জিনিস বিগড়েছি লাইফে, অনেক জিনিস। যখন আমার মনে হচ্ছে কোথাও আমি যেন কোনো জিনিস বিগড়েছি, তখন আমার মনে হচ্ছে যে ইস, যদি ব্যাকে যায় এই জিনিসটা ফিক্স করা যাইতো। তো এই থেকে আমার আসলে টাইম জিনিসটার প্রতি মানে আলাদা লেভেলের একটা মানে কি বলে মানে ইন্টারেস্ট। তোমার চিন্তা ভাবনা সবকিছুই টাইমকে ঘিরে তৈরি হয়ে গেছে, হ্যাঁ, এমন একটা হ্যাঁ, অবস্থা যে মানে মনে হয় টাইমটাই সলিউশন দিতে পারবে একমাত্র। হ্যাঁ, আমার মনে হয় যে টাইমটাই আচ্ছা, সলিউশন। ফরওয়ার্ডে সলিউশন দিতে পারবে নাকি ব্যাকওয়ার্ডে গেলে আমি ব্যাকওয়ার্ডে যেতে চাই। আমি সেই ভুলগুলো যেগুলো করছি সেগুলো শোধরাইতে চাই। তোমার কাছে মনে হয় না যে ফরওয়ার্ডে গেলেও কিছু করা সম্ভব? না, আমি যাই না যেমন করা আমার যায় একটা একটু মজার জিনিসে, যে আসলে ডিপ কথাবার্তা তো অনেক হয়েছে, একটু মজার বিষয়ে যদি যাই, আমি আর শাওন গতকালকে ডিসকাস করতেছিলাম, আশিক ছিলি না অবভিয়াসলি। সেটা হইতেছে আমরা ডিসকাস করতেছিলাম যে আমরা এখন তো এআই এর যুগ, এআই দিয়ে কত রকমের ছবি বানানো যায়, ভিডিও বানানো যায়। তো আমরা তো এখন ফরওয়ার্ডে আছি, তো আমরা যদি ব্যাকওয়ার্ডে যেতে পারি, হ্যাঁ ব্যাকওয়ার্ডে গিয়ে আমরা যদি এই এআই ভিডিওস আর এআই ছবিগুলো সেল করতে পারি, কারণ ওই সময় তো এআই ছিল না, তো যদি আমরা সেল করতে পারতাম তাহলে আমরা তো মানে বিশাল কিছু হয়ে যেতাম, যে আমরা কি ভিডিও বানাইতেছি, কি এডিট করতেছি, কি ছবি বানাইতেছি, অকল্পনীয় জিনিস, অকল্পনীয় আর তো। 10 বছর আগে তো সেটা মোটামুটি হ্যাঁ। রেগুলার মার্কেট প্লেসে অকল্পনীয়। অকল্পনীয়, Right, একদমই অকল্পনীয়। এমনকি আমাদের জাস্ট এই দিয়ে একটা প্রম্পট দিয়ে একটা ছবি বানাইলাম 2 সেকেন্ডে, সেটা 10 বছর আগের মানুষ বাধাই করে রাখতেছে, এমনকি মিউজিয়ামে চাইতেছে। কি একটা অবস্থা হইতো চিন্তা করে। তো এটা নিয়ে আমরা কালকে কথা বলতেছিলাম, মানে আমার পড়ার একটা ফাঁকে। তো
তো যেটা বলতেছিলাম যে এই জন্য আমার টাইম জিনিসটার প্রতি আমি এতটা মানে আগ্রহী। আর টাইম নিয়ে কিছু করার ইচ্ছা আছে, কোনো কাজ, ফিউচার কোনো প্রজেক্ট? আছে কিন্তু এখন যেহেতু মনে করছো তো আমাদের যেটা শর্ট ফিল্ম সেটা এখনো পুরোপুরি করা হয় নাই, কাউসার একটু ঝামেলায় চলতেছে। আর আমার যারা যেখানে যারা অ্যাক্টিং করছে তাদের সাথেও যোগাযোগ করতেছি না, কারণ কোন মুখে আসলে যোগাযোগ করব। হয়তো বা ওখান থেকে যদি কেউ এটা শুনে থাকেন আমি তাদেরকে সরি জানাইতেছি। আসলে আমাদের সময় হয়ে উঠতেছে না। আর আসলে পুরো প্রপার একটা টিম বা এই কাজে ফোকাস না থাকলে এটা খুবই টাফ হয়ে যায়। একদম তো নিঃসন্দেহে। তবুও চেষ্টা আছে। আর টাইম নিয়ে অবশ্যই আমি জানি না ভবিষ্যতে করার ইচ্ছা আছে কিনা, ইচ্ছা আছে, বাট করতে পারবো কিনা জানি না, কিন্তু যদি করার সুযোগ আসে আমি করব। টাইম নিয়ে সেটা যাই হোক, লজিক্যাল হোক ইলজিক্যাল হোক, আমি করব, টাইম নিয়ে কাজ করব। আশিক, কোনো ভবিষ্যৎ প্ল্যান যেটা তোর করার ইচ্ছা আছে? ভবিষ্যৎ প্ল্যান নিয়ে আসলে কিছু বলতে চাই না, বাট তোমরা যেহেতু টাইম নিয়ে কথা বলতেছো, তো এই প্রসঙ্গে যদি বলি সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড যে কথাটা বললাম, আমার যদি সুযোগ থাকতো, আমি মনে করি আমার নিজের লাইফ নিয়ে, সেটা হচ্ছে যে আমি আমার লাইফে অনেক কিছু করার অপরচুনিটি পাই নাই। জীবন অনেক কিছু করার ইচ্ছা ছিল, অপরচুনিটি পাই নাই, আমাকে করতে দেওয়া হয় নাই, কিন্তু আমাকে ফোর্সফুলি বলা হয়েছিল যে না এটা করা যাবে না, এটা ভালো না, এই সেই। যদি কখনো অতীতে ফিরে যাওয়ার সুযোগ থাকতো, আমার কিছু অপূর্ণ ইচ্ছা ছিল, সেগুলো আমি পূরণ করার চেষ্টা করতাম। আর ভুলের কথা যদি বলি, হ্যাঁ, মানুষ হিসাবে যেহেতু জন্মগ্রহণ করেছি, ভুল ঠিকের ঊর্ধ্বেই তো সবসময় থাকবো। তবে ভুলের কথা যদি বলি, হ্যাঁ, অতি অতীতে আমার কিছু ভুল ছিল, সেগুলো হয়তো যদি না করতাম, হয়তো আমার বর্তমানটা আরো বেটার হতো। বাট এটাই বলবো যে যদি পিছনে যাওয়ার কখনো সুযোগ থাকতো, নিজের যে অপূর্ণ ইচ্ছা সেটাই পূরণ করার সবচেয়ে চেষ্টা করতাম। অ্যাটলিস্ট যাতে এই পর্যায়ে এসে আপেক্ষ, যেটা গল্পের শুরুতে, সরি পডকাস্টে আক্ষেপ। আক্ষেপ, সেটা যাতে না থাকতো। আমি নির্ভীককে জিজ্ঞেস করবো তার আগে একটু বলি যে আমি ব্যাকওয়ার্ডে যা কখনোই মানে নিজের জন্য কিছু করতাম না। মানে আচ্ছা। মানে আমার ভুলের জন্য আমি বাস খাইছি, ওকে সেটা ঠিক আছে, দ্যাটস ওকে। কিন্তু আমার ভুলের জন্য যে আমার আশেপাশের মানুষ বা কোনো একটা মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটা আমি ঠিক করার চেষ্টা করব। আমি আমার লাইফে ভুল করছি এবং সেটা আমি স্বীকার করতে চাই এবং মানতে চাই যদি আমার লাইফে সেটার প্রভাব পড়ে। আমি সেটার সাথে ওকে, আমি এক্সপিরিয়েন্স করতে চাই, কিন্তু আমার সে অধিকার নাই যে আমার জন্য আরেকজনের ক্ষতি হবে। এটা আমি অলওয়েজ, আমি এই কথাতেই বিশ্বাসী ছিলাম, কিন্তু বিশ্বাস থেকে তো লাভ নাই। তুমি যেটা ক্ষতি করে ফেলো, তোমার কথা আর কি বিশ্বাসী মানুষ, তোমার কাজটা দেখবে, কথা না। একদম একদম। সেটাই। আসলে এটা নিয়ে আমার ছোট্ট একটা জিনিস বলার আছে, যে একটু আগে যে বললাম যে পাস্টে যাওয়া, কিছু পরিবর্তন করা, চেঞ্জ করা, মানে এটা আমার নিজের কথা না, আমি একটু মানে অন্য কারো কোট মেরে দিতেছি আসলে। তো এইখানে আমার একটা খুবই মানে ইন্টারেস্টিং আইডিওলজি হয়েছে হয়েছে কিনা আমি জানি না, বাট মানে মাথায় আসছে। সেটা হইতেছে, এটার সাথে আবার আশিক একটু মানে এটার সাথে ফ্যামিলিয়ার, এই মানুষটার সাথে শাওন হতে একটু কম। ডাব্লিউডাব্লিউ যেহেতু ফলো করস, আমি নিজে ডাব্লিউডাব্লিউ বড় ফ্যান ছিলাম একটা সময় পর্যন্ত, এখন আর দেখা হয় না। জন সিনারে সবাই চিনে কম বেশ। হ্যাঁ, আমি ডাব্লিউডাব্লিউ দেখি না, ফ্যান না, কিন্তু আমি জন সিনারে চিনি জন এবং সিনা, ছোট সময় ওর ফ্যান ছিলাম। রাইট। আশিকের কথা তো বলার প্রয়োজন নাই। তো জন সিনাকে বেশ অনেকগুলা মানে মাল্টিপল অকেশনস ওকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি যদি পাস্টে যেতে পারতা এবং এমন কাউরে রেসেল করতে পারতা, মানে যার সাথে ড্রিম ম্যাচ তুমি যদি আহ, নিজে সেট করতে পারতা, তাহলে সেটা কে হইতো? বা তোমার পাস্টের কোনো কিছু তুমি যদি চেঞ্জ করতে পারতা, এরকম অনেকবার জিজ্ঞেস করা হয়েছে ওকে। কিন্তু ওর এই থিওরিটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে, যে আচ্ছা আমি চেঞ্জ করতে পারতাম, এটা চিন্তা না করে আমি যদি এটা চিন্তা করি যে এই জিনিসটা না হইয়া তার পরিবর্তে, তার বিপরীতে আমার সাথে কি হয়েছে, তার বিপরীতে আমার সাথে আসলে খারাপ কিছু হয়নি, ভালো ভালো জিনিসই হয়েছে। তো আমি কি করতে পারতাম তার এগেনস্টে, যদি আমি এটা চিন্তা করি যে না এটা পারতাম তো পারতাম, কিন্তু এটার পরিবর্তে আমি কি পাইছি, আসলে আউটকামটা কি পাইছি, আমার সাথে কি কি ঘটছে, বা সেখান থেকে কি কি পজিটিভ জিনিসপত্র আমি পাইছি, তাইলে কিন্তু আসলে এই চিন্তাটা আর আসে না। তুই খেয়াল করে দেখ, বা সাউন্ড খেয়াল করে দেখতে পারো, আমরা তো অলওয়েজ এই চিন্তাটা করি যে ইস, আমি যদি এটা চেঞ্জ করতে পারতাম। হ্যাঁ, বাট চিন্তা করো যে এটার পরিবর্তে তুমি কি পাইছো, হ্যাঁ, শিক্ষা পাইছো, যদি নেগেটিভ কিছু হুম, হয়ে থাকে হুম, স্টিল শিক্ষা পাইছো। হ্যাঁ, এইটা নিজের ক্ষেত্রে খাটে, কিন্তু কথার কথা আমি তো আর সেটা আশিকে বুঝাইতে পারবো না, রাইট? রাইট। এক্স্যাক্টলি, সেটাই তো আমি নিজে বুঝতে পারবো, কিন্তু আমি তোমাকে বুঝাইতে পারবো না, সিম্পল।
এগেইন পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ। তোমার পার্সপেক্টিভ থেকে তুমি এটা বলতেই পারো যে ঠিক আছে আমি যা হয়েছে এটার পরিবর্তে কি পাইলাম, কিন্তু হুম। আসলে সেটার দ্বারা যদি অন্য কেউ এফেক্টেড হয়ে থাকে, হ্যাঁ, অন্য কারো যদি সে তো এটা চায় না। হ্যাঁ হ্যাঁ ইম্প্যাক্টেড হয়ে থাকে, হুম। তাহলে তার পয়েন্ট অফ ভিউ তো ডিফারেন্ট হতে পারে। আর একটা জিনিস সেটাকে সেদিন আমরা কথা বলতেছিলাম যে এরকম জিনিস ছিল কিছুটা যে তুমি মানে তোমার পুরো জীবনের পরিবর্তে তুমি একটা জিনিস চাইবা, সেটা তুমি কি চাইবা? যে তোমার এরকম একটা কথা হয়েছিল কিন্তু আমাদের, জীবনের পরিবর্তে মানে যে কোনো কিছুর পরিবর্তে যে তুমি একটা জিনিস চাও, সেটা কি হবে? তো এরকম অনেক জিনিস আছে, মানে বলছিলাম যে আমাকে জিজ্ঞেস করছিল মেবি তুমি বা সামি, তা আমি বলছিলাম যে আহ, আমি চাই যে আমার জীবনের সব, মানে যদি বলে যে ঠিক আছে যে সব চলে যাবে বা কিছু অর্জন করতে পারবা না বা কিছু, তাও ধরো চাই যে 2005 থেকে 12 সালের ভিতরে কোন একটা সময়ে চলে যাই এবং একটা লং জার্নি করি রাতের। আমার আর কিচ্ছু লাগবে না জীবনে। আমি একটা জিনিস চাই, মানে এটা কিসের পরিবর্তে আমি এই জিনিসটা চাবো তা তো জানি না, তবে যেহেতু বললা যে কোনো একটা জিনিসের পরিবর্তে, আমি চাবো সময়, কোন সময়টা? যে কোনো সময়, সময় মানে তুমি ফিউচার হইতে পারে, পাস্ট মানে তুমি টাইম চাও, তুমি এখনই এখনই থেমে যেতে চাও না বা এখনই এক্স্যাক্টলি সময় আমিও চাও? সেম, আমিও টাইম চাই। সময় চাই। মাঝে মধ্যে আমিও যখন দেখা যেত, আমি যখন ছোট ছিলাম, স্টুডেন্ট হিসেবে আমি খুব ভালো ছিলাম না, যখন আমার যে প্রাইভেট টিউটরের কাছে আমি পড়তাম, উনি আমাকে যখন এইচডাব্লিউ মানে এইচডাব্লিউ দেখতে যেত, তখন বলতাম যে স্যার একটু সময় দিন না স্যার, এই যে তোমরা যে বললা যে সময়, তো তখন আমি ওইটাই বলবো যে আমি ওই সময়টাই চাইতাম। এটা আমার বর্তমানের জন্য হোক, আমার অতীতের জন্য হোক, যে কোনো সময়, যে কোনো সময়ের জন্য। শুধুমাত্র আসলে আমরা খুবই পিছিয়ে আছি, একদম। সেজন্য আমরা সময় চাইতেছি। না অবশ্যই সময় যারা আগে থাকবে তারাও চাইবে, কিন্তু আসলে আমরা পিছিয়ে আছি। তবে আবার একটা কথা আছে, সময়ের কাজ সময় শেষ করা ভালো, যাতে কোনো রিগ্রেট না থাকে। হ্যাঁ, সেটা আমরা করিনি দেখে আমরা এখন এত সময় নিয়ে পড়ে আছি। সময় Right, right. এক্স্যাক্টলি, কারণ আচ্ছা আমার কাছে মনে হয় সময়ের কাজ যদি সময় করতাম তাহলে তো এই পডকাস্ট করার মতো সময় আমাদের হইতো না, আমার কাছে মাথায়, আমার কাছে মনে হয় এরকম। আচ্ছা আরেকটা বিষয় হইতেছে, আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই, বলো। সেটা আসলে কথা বলতে চাই বলতে নিজেরটা তো অবশ্যই শেয়ার করবো, বাট তোমাদের পয়েন্ট অফ ভিউ শুনতে চাই। সেটা হইতেছে বুলি, চাইল্ডহুড বুলি। কি আগে বলতে চাও? চাইল্ডহুডের কোন পার্ট শুনতে চাইতেছো তুমি? চাইল্ডহুডের বুলি। ও বুলিং। হ্যাঁ। ও আচ্ছা, বুলিং না? সাউন্ড বলো আগে, তারপরে বলবো। আশিকের থেকে শুনবো। না, আশিক বলুক আগে, আচ্ছা আমার মনে করতে হবে। আচ্ছা, বুলিং আমি যদি আমার বুলিং সম্পর্কে বলি, তো আমার বুলিংটাকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করি। সেটা হচ্ছে, আমি যখন স্কুলে ছিলাম আমি একটু স্বাস্থ্যবান ছিলাম আর কি। তখন হয়তো আমি একটু ইমোশনাল ছিলাম, হয়তো একটু সেন্টিমেন্টাল বেশি ছিলাম। আমার ফ্রেন্ডরা আমাকে একটু স্বাস্থ্যবান বলতো যে মোটকা ভোটকা। হয়তো আমি একটু আবেগের জায়গা থেকে এগুলা আমি পছন্দ করতাম না, ক্লাসে চিল্লাচিল্লি করতাম, কান্নাকাটি করতাম। বাট সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে, আমার যেই ফ্রেন্ড আমাকে সবচেয়ে বেশি বুলি করতো, সবচেয়ে বেশি জ্বালাতো, বিরক্ত করতো, একটা সময় পর আমার জীবনে সবচেয়ে কোনো না কোনো বিপদে সেই মানুষটা সবচেয়ে বেশি আমার পাশে আগায় আসছে। তো তো ওই পার্সপেক্টিভ থেকে বলতে গেলে আমার জন্য বুলিংটা একটু ডিফারেন্ট হইতে আছে। যে ফ্রেন্ড আমাকে ছোটবেলায় বুলি করছে, আমাকে মজা করছে, ও তো সেই ফ্রেন্ডটাই মানে সেই বুলিং দিয়ে তুমি এখন ট্রমাটাইজড না? ট্রমাটাইজ না। হ্যাঁ, হ্যাঁ। তবে হ্যাঁ কিছু, এটা আসলে বুলিং না, এটা আসলে বলতে গেলে অনেকটা, আমি যেহেতু একটা পেশাগত পরিচয় ধারণ করি, আর পেশাগত জীবনে আমার কিছু ওয়ার্ক প্লেস আমার কিছু বাজে ইনসিডেন্ট হয়েছিল, তো ওই ট্রমাটা আমার দীর্ঘদিন ছিল। ইনফ্যাক্ট ওই ট্রমাগুলো আমার এখনো মনে পড়ে। এটাকে বলা যেতে পারে ওয়ার্ক প্লেস বুলিং ওর সামথিং লাইক দ্যাট। তো এইটা আমার জন্য খুবই বাজে একটা ইম্প্যাক্ট হয়েছিল। বাট তারপর আমি মনে করি ওই হয়তো ওই ট্রমাটা, ওই বুলিংটা হয়তো আমাকে আজকের এই না, পর্যায়ে নিয়ে আমি সাহায্য যেটা করছে। আমি যেটা আসলে তোর কাছে যে জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে এইটা কি ওয়েতে তোর লাইফটারে এফেক্ট করছে, কি ওয়েতে তুই মানে চেঞ্জ হইছস, বা তোর থটস চেঞ্জ হয়েছে, বা তুই ডিপ্রেসড হয়ে আছিস, বা যে কোনো কিছু একটা তোর লাইফে সেটা পার্সোনাল লেভেলে তোর কিভাবে ইম্প্যাক্ট করছে সেই জিনিসটা, সেই বুলিটা চাইল্ডহুডের ক্ষেত্রে যদি বলো, ছোটবেলারটা। চাইল্ডহুডেরটা যদি বলি, আমি মূলত একজন অনলি চাইল্ড, আমি একমাত্র সন্তান ছিলাম আমার বাবা মায়ের। রাইট। তো সেই হিসাবে আমি একটু অতিরিক্ত ছোটবেলায় শাসনের মধ্যে বড় হয়েছিলাম। তো ওই সময় মনে হতো শাসনটাই আমার কাছে খুব বাজে লাগতো। হয়তো ইনফ্যাক্ট আমি এখনো মনে করি, আমাকে যদি অতিরিক্ত শাসন না করে একটু স্বাধীনতা দেওয়া হতো, যেহেতু ছেলে মানুষ, অবশ্যই দুনিয়াটাকে চলতে ফিরতে হলে একটু এক্সপ্লোর করা লাগে। আমি আমি যে একটু মানে বলেছিলাম যে কিছুক্ষণ আগে, যে আমাকে অনেক কিছু করার অপরচুনিটি দেওয়া হয়নি। তো আমাকে যদি একটু শাসন না করে যদি অপরচুনিটি দেওয়া হতো, একটু এক্সপ্লোর করার সুযোগ দেওয়া হতো, হয়তো আমি আরো বেটার কিছু করতে পারতাম। যেমন আমি সবসময় একটা জিনিস, আমি মনে করি নিজেকে যে আমি সোশ্যালি অতটা আমি সোশ্যাল স্কিলসের দিকে একটু অনেকটা পেছানো, কিংবা আমার
কমিউনিকেশন স্কিলস একটু খারাপ, একটু তো gap এটা বা এই এরকম আছে। গ্যাপের জায়গাটা যদি আর এটা improve ইমপ্রুভ হতো যদি তখন আমি ছোটবেলা থেকে নিজের ইমপ্রুভ একটু এক্সপ্লোর করতে সাপোর্ট পারতাম, পাইতে। সাপোর্ট সিস্টেমটা যদি আমার থাকতো, হয়তো ওই সময়কার আমাদের বাবা মার যে জেনারেশন তাদের কাছে মনে হয়তো যে ওইটাই ঠিক আছে, বাট জীবনে এই স্টেজে এসে মনে হয় যে ইট ওয়াজ নট ওর্থ ইট অ্যাট দিস টাইম। আমি আমরা আমি একটু দুইটা কথা বলবো এখানে। প্রথম কথা বলবো যে ওর পরের ভার্সনটা, যে ও বললো যে আশিক বললো যে মানে সোশ্যালাইজড হইতে পারতাম আর একটু। তো এইরকম এই কাইন্ড অফ ম্যাটার আমার 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 মনে হয় আমাদের সবার সাথেই ঘটছে, আমার সাথেও ঘটছে। অনেক ক্ষেত্রেই মানে ঘটছে বলতে বলবো না যে মানে ঘটছে বলো না, মানে মানে এরকমই হইতো আর কি আমাদের, যে কোথাও গেলে এই এই খাবারটা এইভাবে খাইস না, চামচ দিয়া খা, বা চামচটা ঠিক মতো ধর, এরকম মানে এগুলো কিন্তু আমাদের মানে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাবা মা থেকে আমরা পাইছি। তো এইসবের কারণে অনেক ক্ষেত্রে সোশ্যালাইজড হইতে পারি নাই। কিন্তু আমি ব্লেসিং এই জন্য বলবো যে আমি আশেপাশে মানুষকে যখন শুনি সেটা, যে না আমি এইসব থেকেও উতরাইছি, মানে আমি নিজেকে Overcome করতে পারছি, করতে ওভারকাম করতে পারছি, এই জিনিসটা আমি বলবো। এবং এটা এখন পরের পার্টটা বলি, সেটা হচ্ছে যে বললা যে বুলিংয়ের ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে হয়েছে, কিন্তু সেটা আমার উপর ইম্প্যাক্ট পড়ে নাই। আর পড়ছে কিনা আমি জানি না, আমি কখনো খেয়াল করি না নিজের দিকে। কিন্তু আমি বলবো যে আমি এটা থেকে শিখছি। কিভাবে শিখছি? প্রথম এপিসোডে নাকি দ্বিতীয় এপিসোডে আমি বলছিলাম যে আমার মেবি প্রথম এপিসোডেই বলছিলাম ওই যে একটা অলৌকিক টাইপ, কিন্তু মানে ফানি ছিল। আমার যে মামাতো ভাই ছিল, আমার আম্মুর চাচাতো ভাইয়ের ছেলে, তো ওই ভাই আর আমি ওই সময় তো মানে একই মানে চলতাম, একই স্কুলে পড়তাম, উনি পড়তো, আমার 2 ব্যাচ সিনিয়র ছিল, এগুলো তো বলছি। তো উনি প্রচুর মানে ইয়া করতো, কন্ট্রোলিং ছিল, মানে কন্ট্রোলিং বললে আসলে মানে খুব মানে ভারী হয়ে যায়, উনিও তো বাচ্চা ছিল। বাচ্চা ছিল। তো উনি এরকম একটা জাস্ট ঘটনা বলি, সেটা হচ্ছে যে একদিন হয়েছিল কি, ওনার সাথে আমরা খেলাধুলা করতাম, তো এটা করতাম, বিভিন্ন জায়গায় যেতাম, এবং উনিও বুলিং হইতো, ওনার ক্লাসমেট বা আদার্স থেকে বুলিং হইতো। সেটার প্রভাব ওনার প্রতি পড়ছে কিনা আমি জানি না। তো ছোট তো ছিল, সবাই ছোট ছিলাম, তো উনি কি করছিল কাগজ দিয়ে, এবং আমার মনে হয় উনি খুব ট্যালেন্টেড ছিল, হয়তো বা ফ্যামিলির সবার তো জিনিসটা খুঁজে বাইর করার জন্য একটা সহযোগিতা লাগবে। তো উনি কি করছিল কাগজ দিয়া যে অনেক কিছু মানে অনেক জিনিস লিখছে, তো লেখার মাঝখানে আবার বক্স ছিল, চেক বক্স ছিল। আচ্ছা, চেক বক্স। আমি আমি হ্যাঁ হইলে হ্যাঁ চেক দিব, টিক দিব, না হইলে নাই টিক দিব। তো খুব সুন্দরভাবে, তো আমি আমি একদিন বললাম কি ভাই এটা কি, কার এটা এটা সবাইকে দিতেছি, তুই এটা ঠিক কর, দেখ এখানে কি কি লেখা আছে। তো লেখা দেখছি যে তোমরা কয় ভাই বোন, হ্যাঁ মানে কয় ভাই বোন, হ্যাঁ বা না কোশ্চেন এরকম ছিল কাইন্ড অফ, যে তুমি কোথায় থাকো, তুমি গ্রামে থাকো, হ্যাঁ অথবা না, তোমার তোমার দাদা বাড়ি কি এই গ্রামেই মানে এই বরগুনাতেই, হ্যাঁ অথবা না, তোমার বাবা মা কি ঢাকা থাকে, হ্যাঁ অথবা না, এরকম তো অনেক চেক, হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না। মানে কোয়েশ্চেনিয়ার আর কি। হ্যাঁ। কোয়েশ্চেনিয়ার ছিল। তো আমি যেটা যেটা হ্যাঁ এটা দিছি, সেটা যেটা না দিছি। তো কয়েকদিন পর ওনার সাথে আমার কিছু একটা হয়তো বা একটু লাগছে। আচ্ছা। তো উনি মানে তুমি বুঝবা যে ওনার আসলে ট্যালেন্ট ছিল, ওই পেজের কোনো মতে মানে কোনোভাবে মেকানিজম কইরা টইরা ওই পেজের পিছনে এমন কিছু লেখা, যেটা ওই বাচ্চার সময়ে মানে কেউ যদি জানে যে তুমি এইটা করছো, তার মানে ভাই তোমার মানে একদম জীবন শেষ। জীবন শেষ। কয়লা বানাই। হ্যাঁ, মানে এইরকম কিছু লেখা ছিল, তুই কি স্কুল পালাইছিস হ্যান ত্যান, বা আচ্ছা। কোনো একটা বাচ্চা মেয়ে, মানে ওই সময় তো মানে সব বাচ্চা মেয়ের নাম দিয়ে দিছে, আমরা তো মাথাটা তখন নষ্ট। তো এইরকম করে পরে কয়েক সপ্তাহ পর দেখি ওই যে হ্যাঁ না এর জায়গায় কোশ্চেন চেঞ্জ। বুঝতে পারছো? আচ্ছা, মানে আচ্ছা। ওই মানে কাগজ দিয়ে উনি জিনিসটা এমন টেকনিক করছে, ওটার এসকেপ করার একটা ওয়ে বের করে ফেলছে। এই তো বুঝি নাই। মানে পিছনের কোয়েশ্চেন গুলো যে চেঞ্জ করছে, এটা তো তার মাথা থেকেই আসে। হ্যাঁ হ্যাঁ, এবং যাতে ওইটা answer যখন না উনি দেয়া আমাকে লাগে। দিছিল, হুম। ওই উপরের পার্টে এই কোশ্চেনগুলো ছিল, ভিতরের পার্টে ওই কোশ্চেনগুলো ছিল। আচ্ছা। বুঝতে পারছো? ওই কাগজ দিয়ে উনি যে কিভাবে বানাইছে এটা আমি জানি না। সেটা তো বললাম যে সে এটারে সামহাউ এটারে এসকেপ করার একটা আইডিয়া সে বের করে ফেলছে। ছোট ছিল স্টিল মাথায় তার একটু কাজ হ্যাঁ করছে। হ্যাঁ। তো যেটা আমি তো বলা যাবে না। কয়েক সপ্তাহ আমি পুরা টেনশনে, স্বাভাবিক টেনশন থাকবে না তোমার? হ্যাঁ, এটা তুমি তো বাচ্চা মানুষ, যদি- তুমিও 10-11 বছর হ্যাঁ। বাচ্চা বা 12 বছরের বাচ্চা। তো এই তো তারপর কয়েকদিন পর বা পরে ভাবলাম যে এটা এটা কিছুই না, হয়তো আমাদের সাময়িক একটা প্যারা দেয়। তো ওই জিনিসটা থেকে আমি কি শিখছি এখন পর্যন্ত, এখন যদি কেউ আমাকে ব্ল্যাকমেল করে বা কোনো ধরনের, যেটা মানে বুঝাইতে পারছি তো আমি যে এরকম কোনো কিছু করে, দেন আমি আমার মনে হয় যে আমি ওভারকাম করতে পারবো। মানে তুমি কারণ আমি panic করবা না। না, আমি প্যানিক করবো না। আমি জানি যে আমি ওর কথা শুনলেও ওইটা প্রকাশ করবে, আর না শুনলেও যদি আমি শুনি তার দ্যাট মিনস ওর অনেক বেশি পারবে। বেশি আর একবার যখন না বলবো দ্যাট মিনস ওইখানেই শেষ।
কারণ আমি জানি আজ হোক কাল হোক ওই জিনিসটা ফাঁস করবেই, যেটাই হোক আমার তো এটা ফেস করতেই হবে, করতেই হবে, শুনলেও কেন face আমি করতে হবে, আগেই না করে করলেও ফেলি, face আমি করতে আগেই করে ফেলি। তো ওই শিক্ষাটা আমি ওইখান থেকে হবে। পাইছি। একদম একদম খুব তো ভালো সেজন্য আমি একটা এটা বললাম, আমি বললাম যে হ্যাঁ, যে আমি আমি আমার মনে হয় যে আমি কিছুটা হইলেও ব্লেসড, যে আমি এই কিছু কিছু জিনিস থেকে শিখতে পারছি, আরো অনেক শেখা বাকি আছে। অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে। আচ্ছা আমি যদি আমার ট্রমার কথা বলি, মানে চাইল্ডহুড বুলির কথা বলি, ছোটবেলায় তো সবাই বুলিড হয়, এটা তো খুবই স্বাভাবিক বিষয়। আচ্ছা আমি খুবই শর্ট ছিলাম ছোটবেলায়, একদমই শর্ট ছিলাম। এইটুকু আমি অ্যাড করি, হ্যাঁ। আমিও খুবই শর্ট ছিলাম, এবং আমি এমন শর্ট ছিলাম ক্লাস 8-এ আমার আম্মা আমার জন্য কমপ্লেন নিয়ে পর্যন্ত আসছিল, এবং আমি লম্বা হয়েছি 10-এর পর, মানে ইন্টার ওঠার পর আমি লম্বা হয়েছি যতটুকু হয়েছি। আমি এখনো শর্ট, স্টিল নাও আমার না, আমার মনে হয় আমাদের মানে এই বাংলাদেশ অনুযায়ী ঠিক আছে। ঠিক আছে, মোটামুটি চলে। মানে এখন হয়তো একটা জায়গায় যে একটু দাঁড়াইতে পারবো, তখন দাঁড়ানোর মতো ছিলাম। আচ্ছা আমি যাই হোক, আমি ক্লাস 4 পর্যন্ত বা ফাইভ পর্যন্ত আই গেস আমি বেঞ্চে দাঁড়ায় দাঁড়ায় লিখতাম। এমন না যে আমি ক্লাস 5-এও অনেক বেশি শর্ট ছিলাম যে বেঞ্চে বসে লিখতে পারতাম না, কিন্তু আমি ক্লাস মানে 4-5 পর্যন্ত আমি দাঁড়ায় দাঁড়ায় লিখতাম। কেন? কারণ আমি এতটা শর্ট ছিলাম যে আমার টিচাররা সাজেস্ট করতো যে তুমি দাঁড়ায় দাঁড়ায় লেখো যদি কষ্ট হয়। প্লে নার্সারি কথা বলতেছি, নার্সারি KG 1 এগুলোর কথা বলতেছি। তো এই যে দাঁড়ায় দাঁড়ায় লিখতাম না, আমার একটা অভ্যাস হয়ে গেছিল দাঁড়ায় দাঁড়ায় লেখা। তো এটা নিয়ে তো অনেক বেশি বুলি দিতাম, স্বাভাবিক ওই বয়সে বাচ্চা কাচ্চারা তো এত কিছু বুঝে না আসলে। যারা যারা এসব নিয়ে মানে বুলি টুলি করে আমি ওদের দোষও দিই না, আর ওদের প্যারেন্টসরাও তো জানে না যে স্কুলে গিয়ে কি করে। আমি আসলে এক্স্যাক্টলি ওদের দোষ দিই না। একটা 2-3 বাচ্চা ওই কি বুঝবে যে বুলি কি জিনিস? তো আমি এটার জন্য ওদের একদমই ব্লেম দিই না। তো ওখান থেকে বুলির শুরু, মানে সূত্রপাতটা আসলে ওখান থেকে শুরু হয়েছে। 6-7-এ যখন উঠলাম তখন তো আস্তে আস্তে মানে ট্যাগ দেওয়া শুরু হইলো। মানে একটা বাচ্চা ট্যাগ দিতেছে হ্যাঁ, যে হ্যাঁ, তুই এইটা, তুই তুই অমুক, প্রতিবন্ধী, তুই তুই অটিস্টিক, প্রতিবন্ধী, তুই হ্যাঁ, পাগল, তুই বোরকা, গিট্টু, তুই এরকম বাইকটা। এই ধরনের নাম, হ্যাঁ এই ধরনের নাম দেওয়া শুরু করছে। তো আমি শুরুতে না খুব বেশি ট্রিগার হইতাম। তো আমি তখন অবশ্যই ছোট, আমি তো এটার কাউন্টার জানি না, এটার কেমনে কাউন্টার দিতে হয়, কেমনে এটা ফেস করতে হয়, আমি কিছুই জানি না। তো আমি তখন আমার কাছে কি মনে হইতো যে ও আমাকে বলছে, যখন আমি ওর একটা কাউন্টার দিতে পারবো, একটা রিপিট বলতে পারবো কিছু, তখন সেটাই হয়ে যাবে ভালো রিপ্লাই, ভালো অ্যান্সার। এবং খুবই নর্মাল, আমি এখন না এসব বুঝি যে আসলে ওই সময় আমার এই থটটা আসাও খুবই নর্মাল। এটাই তো মানে লজিকটা তো এরকমই যে হ্যাঁ, ও আমার কিছুটা বলছে, আমি ওর কিছু বলে দিলাম, শেষ সদ্য, হুম, একদম সমান সমান হয়ে গেল। যখন আমি 9-10-এ উঠলাম, 9-10-এ না আই গেস, তখন আমি ইন্টারে পড়ি, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড, স্টিল নাও ওই পোলাপাইন গুলা এই চাইল্ডহুড বুলি গুলারই একটা অস্ত্র বানায় ফেলছে। হুম, অতদিনে এত একদম একটা মানে এস্টাবলিশড হয়ে গেছে যে ও ওইটা মানে ওইটাই, ওই স্কুল লাইফে এটা ছিল, ও এখন ওইটা। আসলে আমি ওয়ার্ড গুলা বলতেছি না, ওয়ার্ড গুলা অডিয়েন্সের জন্য ডিস্টার্বিং হতে পারে, ওয়ার্ড গুলা বলতেছি না। তো ওইটা মানে ওইটাই। তখন আমার কাছে মাথায় আসলো জিনিসটা যে একটা কাজ করলে কেমন, এই জিনিসটা রিভার্স করে দিই। ওরা আমারে বলতেছে, ওরা বলার আগে আমি বলে দিই যে আমি ওইটা, যা হ্যাঁ, এরপরে দেখি কি হয়। যখন আমি রিভার্স মানে মেথডটা শিখলাম বা বুঝলাম, মাথায় আসলো আমার জিনিসটা, তখন থেকে না এই বুলির মানে আস্তে আস্তে মানে ইয়াটাও কমে গেল। মানে যে একটা মারাত্মক একটা বুলির শিকার হুম। হইতাম, বের হইলে এই এক নামে ডাকা, একটা জিনিস নিয়ে মক করা, এটা না কমে যাওয়া শুরু করলো। তখন আমি বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, এইটাই তো সবচেয়ে ভালো ওয়ে, একটা বুলিরে সামলানোর সবচেয়ে ভালো ওয়ে হইতেছে, ট্যাকেল দেওয়ার সবচেয়ে ভালো ওয়ে হইতেছে এইটা, যে ও বলার আগে তুই নিজেরে বলে ফেল যে তুই ওইটা, তারপরে দেখো কি বলে, ও আর বলে মজাই পাবে। এখানে একটা জিনিস অ্যাড করি যে ভাই, বাংলাদেশে যারা জন্মগ্রহণ করে ভাই, তারা যে এতটা মানে কি বলে, মানে জিনিসপত্র ম্যানেজ করার বা হ্যান্ডেল করার ক্ষমতা রাখে, অন্য কোথাও এই জিনিসটা মানে আমার মনে হয় না অন্য কোনো কান্ট্রিতে এরকম হয় না। আমরা মনে হয় আমরা মানে মানে ছোট থেকে বড় হইতে হইতে অনেক জিনিস হ্যান্ডেল করা এবং ম্যানেজ করা শিখা যায়। একদম একদম, মানে সার্ভাইভাল ইনস্টিংক্ট এখানে সবচেয়ে বেশি থাকে হুম, আমার কাছে মনে হয়। কারণ বাংলাদেশের কারণ মতো আমাদের দেশে- বাংলাদেশের মতো দেশে নির্ভীক হ্যাঁ, যেটা বললো যে আসলে প্রতিদিন বেঁচে থাকাতে একটা বড় একটা মিরাকল, আই থিঙ্ক সো। হ্যাঁ, যেমন আমি অবশ্যই। আমি আর নির্ভীক রিসেন্টলি এটা অফিসে জয়েন করছে, তো সামহাও আর কি আমি আর নির্ভীক একই লোকেশন দিয়ে যাওয়া আসা করি। তো যখন আমরা অফিস থেকে মেইন রোডে আসি তখন রাস্তা পার হই, তো নির্ভীকের একটা বিষয় আছে, রাস্তা পার হওয়ার সময় ডানে বামে তাকায় না, ডিরেক্ট রাস্তা পার। তো আমি ওকে মানে রাস্তা পার হওয়ার পর বোকা দিয়ে যেত, রাস্তা দেখে পার হবে না, তখন বলে, আরে ভাই দেখেই তো পার হয়ে দিচ্ছে। বললাম যে না না, ডানে বামে তো তাকাইতে হয়, অ্যাটলিস্ট সময় ছিল জীবনে মনে অনেক বেশি। ও বললো যে না, যেটা আর হবে আর কি। ওই যে এটা থেকে বললাম আর কি, স্যার বাংলাদেশের মতো কান্ট্রিতে প্রতিদিন বেঁচে থাকাটাই একটা বড় একটা মিরাকল। মিরাকেল। সেটা কেন বলছে, আমি কালকে তোমার 1টার দিকে পাওয়ার হাউস থেকে আসতেছি। তো আসার সময় ওই যে 10 তলার মসজিদ, সরি কাজীবাড়ি যে মসজিদটা আছে তার অপোজিটের রোডটায় আমি ঢুকে একটা গ্লুকোজ কিনতেছি।
তো গ্লুকোজ কিনতেছি, তো পাশেই একটা বড় বিল্ডিং। কোন বিল্ডিংটা বুঝতে পারছো তো? ওই তারগুলো যেটা গেছে না, অর্ধেক হ্যাঁ হ্যাঁ কাটার হ্যাঁ অর্ধেক। হ্যাঁ, অর্ধেক অর্ধেক হ্যাঁ বাড়িটা হ্যাঁ হ্যাঁ, বাড়িটা অর্ধেক হয়েছে। ওইটা। তো ওইটার উপর থেকে, অনেক উপর থেকে হয়তোবা মানে একটা খেলনা ফেলে, একটা ছেলে হয়তো বারান্দায় খেলতেছে, খেলনা পড়ছে, খেলনাটা প্লাস্টিকের ছিল কিন্তু বিল্ড কোয়ালিটি মানে অনেক বেটার, মানে নর্মাল ভারী আর কি, ভারী খুবই ছিল। ভারী। এবং মানে একদম মানে বিভিন্ন শোরুম টোরুম থেকে যেসব টয় স্টোর থেকে যেসব খেলনা পাওয়া যায়, একদম ওগুলো একদম মানে বড় লোকই খেলনা আমাদের জন্য, যেটা আর কি। তো পড়ছে নিচে রেলিংটায় বাড়ি খাইছে, মানে একদম অনেক জোরে শব্দ হইছে। আচ্ছা, তো আমি চিন্তা করছি যে এইখান থেকে যে মানুষগুলো হাঁটতেছে, তারা তো রিল্যাক্সে হাঁটতেছে, এখানে একটা গাড়ি নাই, মানে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার তো কোনো চান্সই নেই। কিন্তু বাই চান্স ওইটা যদি কারো মাথায় পড়তো, মানে মারাও তো যেতে পারতো। তো এটা কেন বললাম, এই যে মাত্র বললো যে আশিক যে বাংলাদেশে বাইচা থাকাটা একটা মিরাকেল, সেই ক্ষেত্রে আর কি বললাম। আচ্ছা, কিছুদিন আগে আরো একটা মর্মান্তিক ঘটনা করছে। আমরা লাস্টবার যখন মানে এই শোটা করি, তখন একটা মর্মান্তিক ঘটনা ঘটছিল। আমরা যদিও শোটা মানে ওই ঘটনাটা মেনশন করি নাই। কিছুদিন আগেও মিরপুরে একটা চলন্ত বাইকে একটা বাইকারকে ঢিল মেরে ইনজুর করা হয়েছে। উনি মেবি লোকটা এখন 8 দিন হসপিটালে ভোগার পরে ফাইনালি কিন্তু মারা গেছে। তো আমরা এটা নিয়ে আসলে এটা এটা কি বলবো, এটা এটা কিছু বলার নাই। ওই লোকটার সাথে কারো শত্রুতামি ছিল না, হুম। বা লোকটা কারো কোনো ক্ষতিও হয়তো করে নাই, বা এমন কিছু করে নাই যার জন্য লোকটার জীবন দিতে হবে, জীবন দিয়ে মাসুল দিতে হবে। কিন্তু লোকটার জীবন আজকে নাই। এবং সবচেয়ে স্ক্যারি পার্ট হচ্ছে যে এটা তো একটা ছিনতাই কেস, প্রথমে ছিনতাই কেস, আমি আসলে মামলাটা হ্যাঁ। মানে ছিনতাই মামলা। আচ্ছা, কারণ ও তো বাইক ছিনতাই করতে চেয়েছিল 2-3 জন। তো এই যে ছিনতাই করার সময় একজনের মৃত্যু হইতেছে, বা এইসব ক্ষেত্রে কি হইতেছে, মানে জামিন পাওয়া যাইতেছে। আমাদের মনে হয় এখানে আমাদের আইনটাকেও একটু স্ট্রিক্ট করা উচিত, জামিন পাওয়া যাইতেছে। এবং এই জিনিসগুলো মানে ওদের মানে একদম থানায় ঢুকানোও লাগে না। থানায় তো মানে মেবি 1-2 দিন রাখে, 1-2 দিন না, ভালোই রাখে, যতক্ষণ নম্বর রায় আসে। না 12 ঘন্টা রাখে সম্ভবত, আমি যতটুকু জানি 12 ঘন্টা রাখে, পরের দিন কোর্টে তোলে। হুম। তো ওই 12 ঘন্টাও রাখা লাগে না, তার আগেই মানে মনে করো যে ওদের যে মানে কি বলে সিন্ডিকেট টিন্ডিকেট, হ্যাঁ হ্যাঁ, এদের মাধ্যমে পাওয়া যায়। তো এই যদি হয় অবস্থা, তাইলে মানুষ কেন চিন্তা করবে না? মানে মানে বলতেছি কোন হিসাবে এই চিন্তা করবে যে বা একটা মানুষ মাইরা ফেললাম, 2 বছর জেল খাটলেই কি, 2 বছর পরে তো আমি আবার রিলিজ ডি হয়ে গেলাম। যেমন কালকে একটা ঘটনা ঘটছে যে 19 বছরের একটা ছেলে দেখলাম যে কান্না করতেছে, ওর ঘরে ঢুইকা ওর মাকে, ওর বোন দুইজনকে, সবাইকে গলা কাইটা মারছে একজন। এরকম কিছু। শুনছিলাম এটা আমি গেল। তো এই যদি হয় অবস্থা, মানে তুমি তোমার ঘরেও সেফ না। একটা হয় কি যে এটাকে আমি অ্যাক্সিডেন্ট বলবো না। কেন বলবো না? কারণ অ্যাক্সিডেন্ট হচ্ছে যা, বা এটাকে এক্সেপশনও বলবো না। এক্সেপশন হবে, তোমার দেশে আইন থাকবে, থাকবে, তাও কিন্তু খুন হয়, এটা স্বাভাবিক। মানে স্বাভাবিক বলতেছি না, মানে হয়, হয় করে। কিন্তু তোমার মানে কোয়ান্টিটিটা দেখতে হবে, রাইট? কোয়ান্টিটিটা দেখতে হবে। একটা দুইটা ঘটে সেটা অন্য হিসাব, কিন্তু হইতেছি। রুল নিয়ে আসলে আমার তেমন কিছু বলার নেই। রুল যথেষ্ট পরিমাণে আছে বাংলাদেশ, কিন্তু রুলটা আসলে স্ট্রিক্টলি মানবে সেই রুলটা নেই। না, এই প্রসঙ্গে আরো আমি একটা কথা অ্যাড করতে চাই। আসলে আমাদের বাংলাদেশে বর্তমান যে অবস্থা, সেটা থেকে আসলে আমার এটাই মনে হয় যে বাংলাদেশে আইন না মানাটাই যেন একটা আইন। যে আইন আছে আমি সেটা মানবো না, এই যে আমি আইন যে মানবো না, এটাই একটা আইন। আই ডোন্ট ওয়ান্ট টু obey the law, that's the law that I don't want to obey the law. না আসলে ওইটাই যে আইন তো ঠিকই আছে, আইনের জায়গাতেই আছে, বাট আমার মনে হয় যে আমরা আমরা নিজেরই কতটুকু মানি সেটা আসলে নিজের কাছে নিজের কোয়েশ্চেন থেকে যায় হ্যাঁ। একটা। তো আমাদের মনে হয় অনেক সময় হয়ে গেছে। তো আমাদের আলোচনা ছিল মূলত আমাদের জীবনের কিছু আক্ষেপ নিয়ে। একটা দুইটা আক্ষেপ বলতে বলতে আমাদের প্রায় 1 ঘন্টা চলে গেছে। তারপরে আরও এক্সট্রা অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। আসলে কথা তো আর মাইপা বলা যায় না, কথা চলে আসে, অনেক ধরনের কথা চলে আসে। তো আরেকটা আক্ষেপের কথা আমি একটু বলতে চাই। অবশ্যই। সেটা হচ্ছে যে মানে সেম ঘটনাই, আমি যখন ছোট ছিলাম, আমার জন্ম হয়েছে এই এলাকাতেই। তো এই খালটা আছে না, খালের ওপারে তখন আমাদের বাসা ছিল। তো ওইখানে যে বাড়িওয়ালা ছিল, উনি নাকি আমার নাম রাখছিল আচ্ছা, শাওন। তো এই ওই সময়ের কথা, ওই 16-17 সালের কথাই, মানে এই ঘটনার কাছাকাছি সময়, হয়তো বা আগে বা পরে, ওটা খেয়াল নাই। তো উনি আমাকে দেখতে চেয়েছিল, উনি খুব অসুস্থ, উনি আমাকে দেখতে চেয়েছিল। আমার নানি যায় ওনাকে দেখে আসছে। তো আমার তো বলছিল যে ও তো মনে হয় অনেক বড় হয়ে গেছে এখন। কয় হ্যাঁ বড় হয়েছে, পড়াশোনা করতেছে, যাক ভালো, একদিন আসতে বললেন, দেখবো না কত বড় হয়েছে। তো আমাকে বলছিল, আমি বলছি হ্যাঁ ঠিক আছে, সময় করে যাবো না।
আর যাওয়া হয়নি আসলে, তারপর উনি একদিন মানে মারা গেছে। আসলে এরকম ছোট ছোট আক্ষেপ আমাদের জীবনে যে কত আছে, হুম। আমার কাছে মনে হয় যে এই একটা শো কি এরকম প্রত্যেকটা শো, মানে কোনো শোই এনাফ হবে না যদি আমরা বলা শুরু করি। হ্যাঁ, এবং না হোক এনাফ, যতদিন এই যে একটু আগে যে বললাম যে বাংলাদেশে বাইচা থাকাটাই মিরাকেল, যে আশিক বলল, সেই মিরাকেলটা যদি হয়, যতদিন হয় ওই মিরাকেল অনুযায়ী বলতে থাকবো, অবশ্যই, দেখি অবশ্যই। কখন কোন জিনিসটা বলা যায়। স্রষ্টা প্রাণ দিয়ে গেছে, আসলে বলার তো শেষ নাই। তবে হ্যাঁ। আমার মনে হয় কি আমরা তিনজনই, আমার কাছে মনে হয় এখানে এমন এমন ধরনের মানুষ যে আমরা শুনতে খুব বেশি পছন্দ করি। হ্যাঁ, আমরা আমরা আসলে আরো শুনতে চাই এই এপিসোডটা, এই পডকাস্টের এই এপিসোডগুলো আমরা শুধু যে নিজেদের কথা বলতে চাইতেছি সেটা না, কিন্তু আমাদের অডিয়েন্স তারাও আমাদের সাথে অ্যাড হইতে পারে, অবশ্যই, যে কেউ পারমিশন আছে আমাদের সাথে অ্যাড হওয়ার। অবশ্যই। আমরা চাই মানুষেরও অ্যাড হোক, মানুষ নিজের কথাটা বলুক, তার এমনকি মনে। আমরা এটাও চাই যে কারো যদি কোনো আক্ষেপ থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারে, আমরা হ্যাঁ। সেটার একটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, বা পরবর্তীতে যদি আমরা আরো বেশি এপিসোড করতে পারি, মানে যদি তৌফিক হয় আমাদের, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাদের কথাগুলো হয়তো বা এই শোতে আমরা আনতে পারি। হ্যাঁ, অবশ্যই মানুষের জীবনের গল্প শুনতে, আসলে আমরা তো আমাদের নিজেদের জীবনের গল্পই বলতেছি, অনেকের অনেক জীবনের গল্প থাকে, তো আমরা সেই জীবনের গল্পগুলো শুনতে চাই, তার কোনো একটা পার্ট, কোনো একটা ইনসিডেন্ট, কোনো একটা ঘটনা, এই সবগুলোই আমরা শুনতে চাই। তো অডিয়েন্স যারা আছেন অবশ্যই আপনারা আমাদের সাথে কানেক্ট থাকুন, এবং কখনো যদি আপনার মনে হয় যে আমাদের সাথে কিছু শেয়ার করা উচিত এবং কাউকে কিছু বলা উচিত, কোনো মানুষ পাচ্ছেন না বলার জন্য, কেউ শুনতেছে না আপনার আপনার কথা, আসলে এই সময় এত মানে দ্রুত গতির এই পৃথিবীতে কেউ কারোর জন্য একটু হইলেও থাইমা থাকে না, তো সেখানে আপনি বলতে থাকেন, কেউ না কেউ হয়তো শুনবে, হয়তো বা আপনি মারা যাবেন 150-200 বছর পর, হয়তো বা কেউ না কেউ, হয়তো বা কোনো না কোনো একটা সময় হয়তো বা আপনার 2টা বাক্য হইলেও শুনবে। আর সেটা আপনার প্রাপ্তি না, আপনি তো ভাই মইরা গেছেন 150-200 বছর আগে, কিন্তু সেটা আপনার প্রাপ্তি না, সেটা হইতে পারে যেই লোকটা শুনতেছে তার একটা প্রাপ্তি, অবশ্যই, আর নিঃসন্দেহে। ওইটুকুই এনাফ। আশিক। এমনই আর কি। তো আজকের যেহেতু আমাদের পডকাস্টের বিষয়টা ছিল আপেক্ষ নিয়ে, আক্ষেপ। সরি, আক্ষেপ, মাই ব্যাড, গুলাই ফেলতেছি আমি। ইটস ওকে। আসলে অডিয়েন্স যারা যারা শুনতেছেন, যেখানে যেখানে আপেক্ষ বলা হয়েছে, আপনারা বুঝে নেবেন যে এই ওয়ার্ডটা আক্ষেপ ছিল। আসলে আমাদের আক্ষেপ এত পরিমাণে বেশি যে মাঝে মধ্যে আমরা শব্দগুলোকেও গুলিয়ে ফেলি, এই হচ্ছে আই গেস সেটাই। তো আগের দিন আমি র্যান্ডম টপিকে পডকাস্ট শুনতেছিলাম। তো আমার আর কি পডকাস্ট শুনতে খুব ভালো লাগে। তো যখন শুনতেছিলাম মনে হইতেছিল যে আই উইশ আমি নিজেও একদিন কোনো পডকাস্টে আসতে পারতাম। এই যে আমি যে পডকাস্টে আসলাম, এটা আমার লাইফের ফার্স্ট টাইম কোনো পডকাস্টে আসা। বাট এই পডকাস্টে আসাটা হয়তো আমার জন্য কোনো একটা নতুন একটা এক্সপেরিয়েন্স করার সুযোগ এনে দিল। হয়তো লাইফের একটা আফসোস, যেটা শুরুতেই বলছিলাম যে লাইফে আমার অনেক আফসোস আছে। আফসোসের তালিকা থেকে হয়তো কিছু একটা আফসোস তালিকা মাইনাস হলে পডকাস্টে আসার সুযোগ পেয়ে গেছে। তো এটা থেকে আসলে এটাই বলতে চাই যে হ্যাঁ, লাইফে অপরচুনিটি, হ্যাঁ আমি যেটা বলেছিলাম যে আমি লাইফে অপরচুনিটি আমাকে দেওয়া হয়নি, বাট অন দি আদার হ্যান্ড লাইফে আসলে যদি কোনো ছোট অপরচুনিটি আসে, উচিত সেটা গ্র্যাব করে নেওয়া। এই কথাটা আমার ফ্রেন্ডও আমাকে একটা কথা, এই প্রসঙ্গে একটা কথা বলেছিল, আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, আমার কাছের একজন ফ্রেন্ড বলছিল যে লাইফে যখন কোনো অপরচুনিটি আসবে, সেটা ছোট হোক বড় হোক, ট্রাই টু গ্র্যাব দ্য অপরচুনিটি, বিকজ ইফ ইউ ডিডেন্ট গ্র্যাব ইট, আফসোস করবা। আর লাইফে আমরা আফসোস নিয়েই থাকবো, বাট এতটা আফসোস নিয়ে থাকাটা উচিত হয়তো হবে না, যাতে অ্যাটলিস্ট শেষ নিঃশ্বাস থেকে রাখ পর্যন্ত যে অ্যাটলিস্ট এই আফসোসটা থেকে যায় যে আচ্ছা কিছু তো করতে পারলাম না লাইফে। একদম একদম। আসলে লাইফ তো শর্ট, বাট ইট ইজন্ট শর্ট এনাফ। হুম। এটা চিন্তা করে দেখছো? সবাই বলে জীবন শর্ট, কিন্তু এটা এতটাও শর্ট, অনেক কিছুই করা যেতে পারে এই ছোট্ট সময়টাতেই। হ্যাঁ, সেটাই, কিন্তু আমরা ভাবি যে অনেক কিছু করতে হবে, না, অনেক কিছু ওই করার শর্টের প্রয়োজন নেই। ভিতরে তুমি একটা জিনিস করো তখন মনে হবে আসলে অনেক লং। দুনিয়াতে একটা ট্রেস রাখা যাওয়া আসলে আমার মনে হয় খুব বেশি জরুরি প্রত্যেকটা মানুষের জন্য। যদিও 700 কোটি মানুষের ভিড়ে হয়তো আমাদের সবার পক্ষে তো ছাপ রাখা পসিবল হয়তো হবে না, কারণ কথার কথা নির্ভীক যদি আজকে রাস্তার কোনো কোনায় দাঁড়ায় থাকে, হয়তো তাকে কেউ চিনবে না। শাওনও যদি দাঁড়ায় থাকে, তাকে কেউ হয়তো চিনবে না। আমিও রাস্তার কিংবা কোনো চৌরাস্তার কোনো দাঁড়ায় থেকে কেউ হয়তো আমাকে চিনবে না। হ্যাঁ, ছাপ হয়তো রেখে যাবো, অ্যাটলিস্ট এই পর্যায়ে ছাপ ছাপ কিংবা কর্মফল রেখে যাওয়া উচিত, যাতে অ্যাটলিস্ট আমার আশেপাশে দুইজন মানুষ, পরিচিত মানুষ কিংবা অপরিচিত মানুষও বলতে পারে যে না, লোকটা ভালো মন্দ নিয়েই ছিল, সে তো কোনো কারো ক্ষতি করে নাই। That's আচ্ছা it. শাওন, আমার একটা কোয়েশ্চেন আছে তোমার কাছে। এটা একদম হবে, হ্যাঁ, একদম তোমার ফিলিংটা একদম হ্যাঁ, আমাদের যেখানে সবই আসে মনে অন্তত 98% রই চলতেছে raw ই আমাদের চলতেছে। আচ্ছা, আড্ডাটা। অবশ্যই। তো মানে একটা প্রশ্ন, সেটা হইতেছে তোমার কি কখনো এই ধরনের থটস নিয়া
কখনো মানে সময় দেওয়া হয়েছে কিনা এই থটসটারে, যে তুমি যখন কোনো পাবলিক ট্রান্সপোর্টে যাইতেছো, যখন তুমি একটা বাসে উঠলা, হুম। তখন তুমি সব যাত্রীদের দিকে তাকাই না এবং তুমি চিন্তা করলা যে এখানে প্রত্যেকেরই একটা না একটা স্টোরি আছে, সেটা স্টোরির পার্ট হইতে চাইতেছে আজকে। আমি এটা সবসময় করি, পাবলিক ট্রান্সপোর্টে উঠলে আমি মানুষজনকে দেখি, খুব সূক্ষ্মভাবে দেখি। তখন এই যে তুমি তো নিজেকে বলো যে আমি সেলফিশ, আসলে আমি আত্মকেন্দ্রিক, আমাকে অনেকেই বলে, তখন কি তোমার কাছে মনে হয় যে তুমি আসলেও সেলফিশ? কারণ তুমি সেলফিশ হলে কিন্তু এই মানুষগুলোর কথা তুমি 2 সেকেন্ডের জন্য মাথায় আনতে না। হ্যাঁ, মাথায় আনি কারণ আমার নিজের ভালো লাগে, এখানে তো নিজেরটা জড়ানো আছে। তুমি একটা স্টোরির পার্ট হইতে চাইতেছো কোথাও না কোথাও। যাই না, আমি হয়তো বা একটা সময় পর্যন্ত চাইছি যে স্টোরির পার্ট হইতে, কিন্তু সবাই যদি স্টোরির পার্ট থেকে শুরু করে সবাই যদি মেইন হিরো হইতে চায়, তাহলে সাপোর্টিং যে রোল যে থাকে সে মানে সেটা কি হবে? মানে শুরুতে শুরুতে তো এরকম সবাই আমার কাছে মনে হয় যে আশিকও আমার সাথে দেখবি করবি যে, কারণ তুই তো তোর পয়েন্ট অফ ভিউটাই দেখতেছিস না, যে তুই আসলে তোর জুতা দিয়ে তুই হাঁটতেছিস, অন্য কারোর জুতায় তুই নাই। তো সেই ক্ষেত্রে তোর কাছে তো অবশ্যই মনে হয়েছে যে এই জীবনটা, এই দুনিয়াটা হয়তো বা আমাকে ঘিরা রিভলভ করতেছে, সব আয়োজন তো আমাকে ঘিরেই। আমি বাসা থেকে বের হবো সেজন্যই হয়তো বা এত কিছু, এত মানুষজন, এত এত মানে এইটা পুরোটাই হচ্ছে একটা মানে সিমুলেশন, আমি হচ্ছে Simulation. গেমের একদম মেইন ক্যারেক্টার। মেইন ক্যারেক্টার, বিকজ তুই তোর পয়েন্ট অফ ভিউ, তোর চোখ দিয়ে তুই দেখতেছিস, অন্য কারো Right. চোখ দিয়ে দেখতে পাইতেছিস না। এই হ্যাঁ, এটা আমার কাছে মনে হয় শাওন হয়তো এক্সপিরিয়েন্স করছো, বাট এখন যত দিন যেতেছে আমার কাছে মনে হচ্ছে যে আমি তো মেইন ক্যারেক্টার অবশ্যই না, আমি হয়তো বা সাইড ক্যারেক্টার যে অন্য কারো স্টোরিটারে কমপ্লিট করতেছি। আসলে Right. যখন এই যে একটু আগের কথাটা, যে যখন আমি চিন্তা করবো যে মানে এই পৃথিবীতে এত মানুষ আছে, যখন আমি চিন্তা করি যে এই পৃথিবীর আয়োজন তো আমার জন্য না, তাই না? তো হুম। এই জিনিসটা মানুষ মানে এই জিনিসটা যখন মাথায় আসে যে আয়োজনটা তো আমার জন্য, হয়তো বা তার 99.99% হয়তো বা এই ভাবনা যায়, কিন্তু 1% হলেও থাকে, কারণ তুমি তো তোমার পিওভি দিয়েই দেখতেছো, থাকে। কিন্তু তারপর আবার ওই যে সাপোর্টিং রোল যেটা বললা যে হইতে চাইবে এরকম কিছু, যখন এটা আসলে মাথায় আসে যে আসলে এই আয়োজন তো আমার জন্য না, তখন আসলে সাপোর্টিং রোল কি মানে মেইন রোল কি মানে কোনো কিছুই আসলে ম্যাটার করে না। এই তো যখন তুমি চিন্তা করবা যে তুমি আসলে বেশি না, তুমি জাস্ট এই যে পৃথিবী থেকে যদি একটু উপরে উঠা মানে স্পেস ক্রাফটে জাস্ট মনে করো যে মহাকাশ মানে সরি আমাদের যে বায়ুমণ্ডলের উপরে যাও, তখন তোমার কি মনে হবে যে আয় হায় আজকে তো আমার মানে ক্লায়েন্টের কাজ আছে, এগুলো মনে হবে? কিছুই মনে হয় তখন তোমার মনে মানে আমার মনে হয় যে একটা মানুষ তখন মানে ব্ল্যাঙ্ক হয়ে যায়। তো এই পুরা ইউনিভার্সের ভিতরে আসলে কেউই মেইন রোল না, কেউই সাপোর্টিং রোল না, কিছুই না। আর যখন তুমি মনে করবে যে এইগুলো সব এক একটা অবজেক্ট, আমি মনে করি এইটুকুই ভাবাই এনাফ, আর কিচ্ছু ভাবা লাগবে না। অবজেক্ট কিচ্ছু না, এই পৃথিবীর মানে এই ইউনিভার্সে যেসব জিনিস এক্সিস্ট করে এগুলো জাস্ট অবজেক্ট, আর কিচ্ছু না। শাওনের সাথে আমিও এগ্রি করি। শাওন যেটা বললা যে পৃথিবীর কোনো আয়োজন আমাকে ঘিরে না, আমি অনেকটা এমনটাই মনে করি যে আসলে পৃথিবী হয়তো তার জন্যই তৈরি হওয়া একটা জিনিস, এর আয়োজন হয়তো তার মানুষকে ঘিরে, তার সৃষ্টিকে ঘিরে। যেটা তুমি বললা যে পৃথিবীর কোনো আয়োজন আমার জন্য না, এটাই আসলে যে কোনো আয়োজন, পৃথিবীটাই আয়োজক। পৃথিবীটা আয়োজক, হয়তো আমরা সেই আয়োজকের কোনো একটা উপাদান মাত্র, হ্যাঁ, অবজেক্ট জাস্ট অবজেক্ট। ইয়া, দ্যাটস দ্য ফ্যাক্ট। আমরা ট্রাভেল করতেছি, আর কিছু না, হ্যাঁ, জাস্ট ট্রাভেল। We travel beneath known and unknown. Yeah. তো আমাদের মনে হয় এখানে আজকে সমাপ্ত করা উচিত, যদিও করতে ইচ্ছা করে না। যাওয়ার আগে দি ফাইনাল ওয়ার্ডস কার থেকে আমরা আগে শুনবো? শাওনের থেকে আগে না, শুনবো? আমি আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই, অডিয়েন্সের কাছ থেকে। তো অডিয়েন্স যারা আছেন তারা আমাদের সাথে থাকার চেষ্টা করবেন, এবং আপনার কোনো থটস বা কোনো কিছু বলার থাকলে অবশ্যই আমাদের সাথে জানাবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, এবং জানাবেন অ্যাটলিস্ট যে আসলেই আমাদের এই আয়োজন দ্বারা আপনারা কোনোভাবে উপকৃত হইতেছেন কিনা। আর সত্যি বলতে যদি উপকৃত নাও হন, তাও আমরা এই আলোচনা চালিয়ে যাব। উপকৃত হওয়ার প্রয়োজন নেই আমার হ্যাঁ। কাছে মনে হয়। আমরা আসলে হ্যাঁ। কাউকে উপকৃত করতে বসিও নেই বসি এখানে। না আমরা এখানে কোনো এমন একটা কথা বলিনি যেখান থেকে আসলে কারো প্রবলেম মানে সলভ হবে বা সলভ হবে, এমন এমন কোনো কথাবার্তা আমরা এখন পর্যন্ত আসলে বলি না। আমাদের বলার ইচ্ছা অনেক, প্ল্যান হুম। তারপরেও যদি তারপর কেউ যেহেতু শুনে আপনাদের থাকেন- কাছে যায়, যেহেতু এটা নোটিফিকেশন যায় বা এটার মানে ভিডিওটার মানে সাজেশনে আপনাদের যায় যেহেতু, তো আপনারা হয়তো বা শুনেও থাকতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনারা হয়তো বা জানাইতে পারেন আমাদের। অবশ্যই তো অবশ্যই এই আর ছিল আপনাদেরকে আমাদের, ধন্যবাদ জানাই সবাই। হ্যাঁ অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই। যদি আপনারা আমাদের এই আয়োজনের সাথে সামিল যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাদেরকে ধন্যবাদটা জানাই।
আর না হলেও ধন্যবাদ, সামিল না হলেও ধন্যবাদ। যারা যারা ঘুমাইতেছেন এই ভিডিওটা না দেখা তাদেরকে ধন্যবাদ। তো এই ছিল আমাদের আজকে ভিডিও যাবেন না জাস্ট নাকি মানুষ অডিও শুনবে এটা? অডিওটাই শুনবে Audio জাস্ট আর কি, মানে ভিডিওটা জাস্ট একটা ইয়া হিসেবে থাকবে, জাস্ট ইউটিউবে তার অডিও দেওয়া যাবে না, ভিডিওর জন্য আর কি জাস্ট একটা টেমপ্লেট থাকতে পারে এই। তো এনি ফাইনাল ওয়ার্ডস আসলেও এই এপিসোড নিয়ে বা যে কোনো কিছু নিয়ে? এটা আমার লাইফের কোনো ফার্স্ট টাইম করে পডকাস্টে আসা। অবশ্যই ধন্যবাদ জানাই যে আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। মানে আমিও আসলে তোমাদের এক্সপিরিয়েন্স থেকে আমিও অনেক কিছু জানলাম, এটার থেকে অবশ্যই আমার শেখা হয়েছে। তো এই তো এটি ফেয়ার পয়েন্ট, আসলে এটাই, এটাই আমাদের yeah. উদ্দেশ্য। আর তুমি বলো। আমার আসলে তেমন কিছু বলার নাই, আমি শুধু মানুষকে একটা জিনিস বলতে চাই, সবাইকে একটা জিনিস বলতে চাই যে কেউ কারো ব্রিদিং এর জন্য ডিফিকাল্টি না হয়ে যায়, আমরা অ্যাটলিস্ট মানুষকে শ্বাস নিতে দেই, মানুষ যে যেটা করতে চাইতেছে করতে দেই, অবশ্যই ভ্যালিড কিছু, ফেয়ার কিছু, যেটা আসলে কারোর জন্য ক্ষতি ডাইকা আনবে না, এমন যে যেটা করতে চাই আমরা আমরা এটাই আশা করি। আসলে আমরা একটু ভালো ব্যবহার আশা করি, ভালো বিহেভ আশা করি, আমরা চাই মানুষ একটু এর থেকে বেশি আমরা আসলে কি চাই, আসলে কিছু চাওয়ার নেই। ওইটাই নির্ভীক যেটা বললো সেটার সাথে আমি এগ্রি করি। তো দুজনই বললা, আমি আমি লাস্ট কি বলবো, আমাদের এপিসোডটা মূলত ছিল আক্ষেপ নিয়ে, তো সেই আক্ষেপ থেকে আমি অডিয়েন্সদের জন্য কিছু বলতে চাই। ভাই আপনাদের ভিতরে যদি কেউ টাইম ট্রাভেলার থাকেন, মানে আজগুবি হইতে পারে, কিন্তু যদি ভাই কখনো আপনাদের ভিতরে, অডিয়েন্সদের ভিতর বলতেছি যে আপনাদের ভিতরে যদি কেউ কোনো টাইম ট্রাভেলার থাকেন, প্লিজ 2011-12 সালের দিকে বরগুনার পায়রা নদীর তীরে কোনো একটা বিকালে, বৈশাখ মাসের সময়টা দেখবেন যে নদীতে ঝড় হইতেছে, আকাশ পুরা মেঘে ঢাইকা গেছে, একটু আগেই ভালো রৌদ্র ছিল, আকাশটা পুরো মেঘে ঢাইকা গেছে। তো সেই সময় নদী তীরে অনেক ঘুড়ি উঠতেছে এবং একটা ছেলে, হয়তো 11-12 বছর বয়সের একটা ছেলে, সেই অপূর্ব সুন্দর জিনিসটা, সুন্দর পরিবেশটা দেখতেছিল। যদি আপনাদের ভিতরে কেউ টাইম ট্রাভেলার হয়ে থাকেন, অ্যাটলিস্ট সেইখানে যে জিজ্ঞেস করেন যে তোমার ফিউচার ভার্সন তোমাকে এইটা বলতে বলছে যে ইউ আর দ্য বেস্ট। চমৎকার। দ্যাটস ইট, টাটা।